আচ্ছা, আমরা যে গিন্সবার্গ ল্যান্ডাউ থিওরি পড়েছি, সেখানে আমরা এই সুপার কন্ডাক্টিং ফেজ ট্রানজিশনে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। সেই ব্যাখ্যাটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল ইন দ্য সেন্স যে সেখানে আমি ফ্রি এনার্জির একটা ডিপেন্ডেন্স অ্যাসিউম করে নিয়েছি অন দ্য অর্ডার প্যারামিটার, এবং সেই অর্ডার প্যারামিটারটা কিন্তু একটা মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি, সেটা দ্যাট ইজ রিলেটেড উইথ টু দ্য সুপার কন্ডাক্টিং ওয়েভ ফাংশন। এবং সেখান থেকে আমরা দেখেছিলাম যে এটা ইট ক্যান এক্সপ্লেইন দ্য সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন ইন এ সুপারকন্ডাক্টর অ্যান্ড অ্যাসোসিয়েটেড ফেনোমেনা নিয়ার টি ইকুয়াল টু টিসি। কিন্তু পয়েন্ট হচ্ছে যে আমরা এই থিওরিটা ডেভেলপ করার সময় সুপার কন্ডাক্টিং ওয়েভ ফাংশনের উল্লেখ করেছি ঠিকই, কিন্তু আমরা কখনো সেই ওয়েভ ফাংশনটা ডিটারমিন করার চেষ্টা করিনি, বা করেসপন্ডিং হ্যামিল্টনিয়ানটা কি সেটাও আমরা লেখার চেষ্টা করিনি। ঠিক আছে, তার মানে আমরা যে থিওরিটা করেছিলাম সেখানে একটা মাইক্রোস্কোপিক প্যারামিটার আছে ঠিকই, ফেনোমেনোলজিক্যাল প্যারামিটার হিসেবে, কিন্তু দ্যাট ওয়াজ নট এ ট্রু মাইক্রোস্কোপিক থিওরি। তো এই একটা সত্যি সত্যি যদি এই সুপার কন্ডাক্টিভিটির মাইক্রোস্কোপিক থিওরি তৈরি করতে হয়, তাহলে আমাকে আরো কয়েকটা জিনিস কনসিডার করতে হবে। সেই কনসিডারেশন গুলো আমরা আজকে করব, এবং এর পরের দিন আমরা সত্যিকারের মাইক্রোস্কোপিক থিওরি অফ সুপার কন্ডাক্টিভিটি উইচ ইজ নোন অ্যাজ দ্য বিসিএস থিওরি সেটা ডেভেলপ করার চেষ্টা করব। আমি যদি এটা দেখার চেষ্টা করি যে হাউ আ সুপার কন্ডাক্টর বিহেভস ডিফারেন্টলি from a normal metal. If I want to answer to this question, then I will observe the following features. First of all, as you have studied that in a normal metal, single particle excitations form a continuum above the Fermi energy. ঠিক আছে, because the electronic dispersion is quasi continuous. এই কথাটার মানে কি? যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, ওয়ান ডিমেনশনাল টাইট বাইন্ডিং মডেলে তাকিয়ে দেখো যে dispersion relation is a continuous function of k epsilon 0 plus 2t cos ka. তার মানে যদি তুমি dispersion রিলেশনটা আঁকো তাহলে তুমি একটা কন্টিনিউয়াস কার্ভ পাবে। টু ডিমেনশন বা থ্রি ডিমেনশনে তুমি সারফেসেস বা হাইপার সারফেসেস পাবে, সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস সারফেসেস। এখন এর মধ্যে একটা সার্টেন কে ভ্যালু হুইচ ইজ নোন অ্যাজ কে এফ দ্য ফেরমি ওয়েভ ভেক্টর, সেই পর্যন্ত স্টেটগুলো ফিল্ড থাকার কথা ইন দ্য গ্রাউন্ড স্টেট অফ দ্য মেটাল। অর্থাৎ মেটালটাকে যদি আমি টি ইকুয়াল টু জিরোতে রাখি, তাহলে এর যে গ্রাউন্ড স্টেট সেটার ডেসক্রিপশন হচ্ছে যে ফিল্ড ফেরমি সি, অর্থাৎ ফেরমি স্ফিয়ার বা ফেরমি লেভেল পর্যন্ত যতগুলি এনার্জি লেভেল আছে সেই এনার্জি লেভেলগুলি ভর্তি হয়ে বসে আছে। ফেরমি লেভেলের উপরে কোনো পার্টিকেল নেই অ্যাট টি ইকুয়াল টু জিরো। এখন যদি তুমি কোনোভাবে এই ফেরমি লেভেলের ওপরে পার্টিকেল এক্সাইট করার চেষ্টা করো, অর্থাৎ গ্রাউন্ড স্টেটের ওপরে কোনো একটা এক্সাইটেড স্টেট তৈরি করার চেষ্টা করো, কি করে করতে পারো? যে ইলেকট্রনটা ফেরমি লেভেলে বসে আছে সেটাকে তুলে তুমি একটা এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে পারো। এখন তুমি দেখো যে লোয়েস্ট পসিবল যে এক্সাইটেশন হবে অ্যাবাভ দ্য ফেরমি সারফেস, দ্যাট উইল বি ইনফিনিটেসিমালি ক্লোজ ইন এনার্জি টু দ্য ফেরমি এনার্জি। তার কারণ যে ডিসপারশন রিলেশন সেটা তো কন্টিনিউয়াস। সুতরাং এই কেএফ এর ভিসিনিটিতে তুমি একটা কে প্রাইম পাবে সবসময়, যেটা কেএফ এর সঙ্গে ইনফিনিটেসিমাল ক্লোজ, অর্থাৎ ফেরমি সারফেসের ঠিক উপরেই তুমি ফাঁকা স্টেট পাবে। তুমি যদি সিঙ্গল পার্টিকেলকে তুলে ওখানে বসাও, তুমি দেখো যে সেখানে অলমোস্ট কোনো এনার্জি কস্ট করবে না, অর্থাৎ এনার্জি কস্ট টু রেইজ দ্য পার্টিকেল ইন অ্যান এক্সাইটেড স্টেট উইল বি ভ্যানিশিংলি স্মল, কারণ এনার্জি কার্ভটা হচ্ছে কন্টিনিউয়াস। সেই জন্য আমরা বলেছি যে দিস ইজ এ কন্টিনিউয়াম অফ সিঙ্গল পার্টিকেল এক্সাইটেশন, অর্থাৎ যে এক্সাইটেশন এনার্জি গুলো পাবে তারা কিন্তু কন্টিনিউয়াসলি ভেরি করে অন টপ অফ দ্য ফ্রম দ্য টপ অফ দ্য ফেরমি সারফেস। ক্লিয়ার এই পয়েন্টটা? এই পয়েন্টটা বোঝা গেল তো? একটা নর্মাল মেটাল নিয়ে সেখানে যদি সিঙ্গল পার্টিকেল এক্সাইটেশনের এনার্জি গুলোকে পরপর লিখে ফেলি, দেখবো যে তারা একটা কন্টিনিউয়াস কার্ভ ফর্ম করেছে স্টার্টিং ফ্রম এপসিলন এফ। এই হচ্ছে মানে বক্তব্যের বিষয়। কিন্তু এই জিনিসটাই যদি আমি সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে করার চেষ্টা করি, ফর এক্সাম্পল ইফ আই পারফর্ম এ টানেলিং এক্সপেরিমেন্ট, কি করে টানেলিং এক্সপেরিমেন্ট করে, কাকে বলে টানেলিং এক্সপেরিমেন্ট, এগুলো আমরা এই কোর্সের শেষের দিকে পড়বো। There is a class of experiment which are known as tunneling experiment. সেই ধরনের এক্সপেরিমেন্ট করে দেখানো যায় যে সুপার কন্ডাক্টিং স্যাম্পলের গ্রাউন্ড স্টেটের উপরে আমি যদি সিঙ্গেল পার্টিকেল এক্সাইট করার চেষ্টা করি, একটা একটা করে পার্টিকেল এক্সাইট করার চেষ্টা করি ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট, তাহলে যে কোনো এনার্জি দিলে
কিন্তু এই এক্সাইটেশনটা হয় না। ঠিক আছে, তুমি খেয়াল করে দেখো যে মেটালের ক্ষেত্রে এপসিলন এফ এর উপরে যে কোনো এনার্জি দিলেই এক্সাইটেশন হবে, কিন্তু এখানে কিন্তু গ্রাউন্ড স্টেটের ভ্যালুর এনার্জি ভ্যালুর উপরে যে কোনো এনার্জি দিলেই পার্টিকেল এক্সাইট করবে না। তার জন্য একটা মিনিমাম ভ্যালু অফ এনার্জি টু ডেল্টা সাপ্লাই করতে হয়, যেখানে ডেল্টাকে বলা হয় দ্য সুপার কন্ডাক্টিং এনার্জি গ্যাপ। ঠিক আছে, ধরা যাক যে ডেল্টার ভ্যালুটা হচ্ছে ফ্র্যাকশন অফ মাইক্রোভোল্ট, সরি ইলেকট্রন ভোল্ট, তাহলে তুমি দেখবে যে টু ডেল্টা হচ্ছে অফ দ্য অর্ডার অফ ফ্র্যাকশন অফ ইলেকট্রন ভোল্ট। তার মানে ওই পরিমাণ এনার্জি খরচ না করলে কিন্তু সিস্টেমটা গ্রাউন্ড স্টেটেই বসে থাকে, কোনো সিঙ্গেল পার্টিকেল এক্সাইটেশন দেখায় না। দিস ইজ দ্য গ্রস ডিফারেন্স as far as experimental behavior or finite এনার্জি এক্সাইটেশন অফ দ্য সিস্টেমস আর কনসার্ন। মানে এই জায়গাটায় কিন্তু এসে সুপার কন্ডাক্টরের সঙ্গে মেটালের একটা গ্রস ডিফারেন্স দেখা যাবে, যে তুমি কন্টিনিউয়াম এনার্জি সাপ্লাই করে কোনো সিঙ্গেল পার্টিকেল এনার্জি এক্সাইটেশন করতে পারবে না। এটা করার জন্য তোমাকে একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে, অর্থাৎ গ্রাউন্ড স্টেট এবং ফার্স্ট এক্সাইটেড স্টেটের মধ্যে একটা এনার্জি ডিফারেন্স থাকবে টু ডেল্টা, হুইচ ইজ নন ভ্যানিশিং। ঠিক আছে, যেটা কিনা নর্মাল মেটালে দেখা যায় না। এবার দেখো যে আমি যদি এরকম একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করার চেষ্টা করি একটা মেটালের জন্য, যেখানে এন হচ্ছে মেটালের টিপিক্যাল নর্মাল স্টেট অফ দ্য মেটাল। ঠিক আছে, ইট মে বি দ্য গ্রাউন্ড স্টেট, ইট মে নট বি দ্য গ্রাউন্ড স্টেট। Let us fix our ideas, let us call it the ground state. Okay, তাহলে এই গ্রাউন্ড স্টেটের যদি আমি নর্মাল মেটালের স্টেটটা গ্রাউন্ড স্টেটকে এন দিয়ে ডিনোট করি, তাহলে সেই স্টেটের রেসপেক্টে আমি এইরকম একটা অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করছি। এখানে কি আছে না, দুটো মোমেন্টাম ভেক্টর আছে কে আর কে প্রাইমড, এবং সেই দুটোতে আমি একটাতে আপ স্পিন রেখেছি, একটা ডাউন স্পিন রেখেছি। সেই রকম একটা দুটো নাম্বার অপারেটর, তাদের প্রোডাক্টের যদি আমি এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করি, যাকে আমি একটা নাম দিয়েছি সুবিধের জন্য, সেটাকে বলেছি পিএন কে কে প্রাইম। আমরা দেখবো যে এটা হচ্ছে যে স্মুথলি ভ্যারিইং ফাংশন অফ কে এন্ড কে প্রাইম, যতক্ষণ পর্যন্ত কে আর কে প্রাইম ফের্মি সারফেসের ভেতরে আছে। যদি কে বা কে প্রাইমের মধ্যে কোনো একটা ফের্মি সারফেসের বাইরে চলে যায়, তাহলে ঝপ করে ওটা জিরো হয়ে যাবে, কারণ ফের্মি সারফেসের বাইরের স্টেটগুলো অকুপায়েড নয় ইন দ্য গ্রাউন্ড স্টেট। কিন্তু যতক্ষণ পর্যন্ত কে আর কে প্রাইম ফের্মি সারফেসের ভেতরে আছে, ততক্ষণ পর্যন্ত এটা হবে একটা স্মুথলি ভ্যারিইং ফাংশন। ঠিক আছে, বেশ, কারণ সেই স্টেটগুলো হচ্ছে ফিল্ড স্টেট, অর্থাৎ এখানে কোনো অ্যাব্রাপ্ট ভ্যারিয়েশন থাকবে না। এই কোয়ান্টিটিটার কে বা কে প্রাইমের সঙ্গে কোনো অ্যাব্রাপ্ট ভ্যারিয়েশন থাকবে না, এটা হচ্ছে পয়েন্ট। কিন্তু তুমি যদি একটা সুপার কন্ডাক্টরের কথা বলো, যাকে আমি সুপার কন্ডাক্টিং স্টেটটাকে এস দিয়ে ডিনোট করেছি, তাহলে আমি তার জন্য এরকম একটা এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করতে পারতাম, ওই একইভাবে দুটো নাম্বার অপারেটরের প্রোডাক্ট। এটা যদি আমরা করি, তাহলে দেখবো যে এখানে একটা স্মুথলি ভ্যারিইং ফাংশন অফ কে প্রাইম পাচ্ছি, যতক্ষণ না কে আর কে প্রাইম একটা কোনো পার্টিকুলার কন্ডিশন স্যাটিসফাই করে, যে কন্ডিশনটাকে আমরা নাম দিচ্ছি পেয়ারিং কন্ডিশন। অর্থাৎ সাবজেক্ট টু এ সার্টেন কন্ডিশন ইম্পোজড অন কে এন্ড কে প্রাইম, এই কোয়ান্টিটিটা কিন্তু অ্যাব্রাপ্টলি চেঞ্জ করে যায়। ঠিক আছে, সেই পেয়ারিং কন্ডিশনটা হচ্ছে যে যদি আমি কে ওয়েভ ভেক্টরটা ফিক্স করে দিই, তাহলে এর জন্য একটা পার্টনার ওয়েভ ভেক্টর কে জিরো প্রাইম পাওয়া যাবে, যাতে করে এই কোয়ান্টিটিটার ভ্যালু অন্য পিএস ভ্যালুগুলো থেকে অনেক বেশি হবে। ঠিক আছে, এবং সেটা একটা ফাইনাইট অ্যামাউন্টে বেশি হবে, মানে কন্টিনিউয়াসলি ভেরি করছে, ইনফিনিটেসিমালি ক্লোজ, এসব গল্প হবে না। অর্থাৎ কি হবে ঘটনাটা, যে যদি কে এর সঙ্গে এই কে প্রাইমের জায়গায় আমি এই কে জিরো প্রাইম এই স্পেশাল ওয়েভ ভেক্টরটা নিতাম, তাহলে এর ভ্যালুটা ঝপ করে বেড়ে যেত। এবং ওই কে জিরো প্রাইম না নিয়ে যদি আশেপাশের অন্য কোনো কে প্রাইম নিই, তাহলে আমি দেখবো যে এটা স্মুথলি ভ্যারিইং ফাংশন এবং দ্য ভ্যালু ইজ নট ভেরি লার্জ। ঠিক আছে, অর্থাৎ এখানে এই এই এক্সপেকটেশন ভ্যালুটা কষার সময় আমি একটা কে ভেক্টরের জন্য একটা স্পেশাল পার্টনার ওয়েভ ভেক্টর পাবো কে জিরো প্রাইম, যার জন্য কিনা এই কোয়ান্টিটিটা ড্রামাটিক্যালি বেড়ে যাবে। আদারওয়াইজ এটা একটা স্মুথলি ভ্যারিইং ফাংশন, যার ভ্যালুটা হচ্ছে রিজনেবলি স্মল। কিন্তু যেই নাকি কে প্রাইম ওই কে জিরো প্রাইমের সঙ্গে সমান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই কোয়ান্টিটিটা উইল বিকাম লার্জ। এই ঘটনাটা কিন্তু আমরা মেটালে দেখতে পাই না। মেটালে যতক্ষণ কে আর কে প্রাইম ফের্মি সারফেসের ভেতরে আছে,
ততক্ষণ পর্যন্ত যে কোনো কে এবং কে প্রাইমদের জন্য এটা একটা কন্টিনিউয়াসলি চেঞ্জিং ফাংশন এবং ইজ অ্যান অলমোস্ট what I mean to say যে the variation of this quantity with respect to k and k prime is very much smooth, সেখানে কোনো ড্রামাটিক বিহেভিয়ার থাকবে না। ওকে, এই যে টু পার্টিকেল কোরিলেশন ফাংশন এর একটা সিঙ্গুলার বিহেভিয়ার, এই ঘটনাটাই হচ্ছে কিস পয়েন্ট অফ সুপারকন্ডাক্টিভিটি ফেনোমেনা। অর্থাৎ সুপারকন্ডাক্টিভিটি থাকলে এইরকম একটা সিঙ্গুলার বিহেভিয়ার, অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন দ্য expectation value will be occurring when k prime has got a special value corresponding to the given the value of k। ঠিক আছে, এই k0 prime এর ভ্যালুটা কত সেটা আমরা পরে দেখব। আমরা দেখব যে k0 prime will turn out to be minus of k, অর্থাৎ এই k prime এর ভ্যালুটা যদি minus of k হয় তাহলে এই কোয়ান্টিটিটার ভ্যালু অ্যাব্রাপ্টলি লার্জ হয়ে যায় ইন কেস অফ এ সুপারকন্ডাক্টর। মেটালের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এই কে আর তার সঙ্গে মাইনাস কে, এই যে দুটো ইলেকট্রন এরা যেন একটা দলকে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে যাতে করে এই কোয়ান্টিটিটার ভ্যালু বিকামস লার্জ। ঠিক আছে, এই যে পেয়ারিং ফেনোমেনা এইটা আমরা বোঝার চেষ্টা করব এবং এর অরিজিনটা কি সেটা আগে আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই অবধি যা বললাম কারোর কোনো খটকা আছে বলো? না স্যার, ঠিক আছে। বেশ, তাহলে বুঝতে পারছি যে সুপার কন্ডাক্টিভিটিতে কোনো একটা ওয়েভ ভেক্টরের ইলেকট্রন উইথ আপস্পিন তার সঙ্গে একটা পার্টনার ওয়েভ ফাংশনের ওয়েভ ভেক্টরের ইলেকট্রন অফ সে মোমেন্টাম মাইনাস কে উইথ স্পিন ডাউন এরা কিন্তু একটা জোট পাকাবার চেষ্টা করবে যাতে করে এই কোরিলেশনের ভ্যালুটা লার্জ হয়। তো এই যে পেয়ারিং হবে বা এই যে কে এর সঙ্গে একটা মাইনাস কে জোট পাকাবার চেষ্টা করবে, তার পেছনের রহস্যটা কি এটা আগে আমরা বোঝার চেষ্টা করি। কেন এই ধরনের পেয়ারিং অ্যাটল সিস্টেমের মধ্যে সাপোর্ট করবে? বেশ, দেখো যে যখন আমি একটা নর্মাল মেটালের কথা ভাবি তখন সেখানে নর্মাল মেটালের মধ্যে ইলেকট্রনগুলোর মধ্যে কিন্তু কুলম ইন্টারাকশন কাজ করে। বা তুমি বড়জোর যেটা বলতে পারো দ্যার ইজ এ স্ক্রিনড কুলম ইন্টারাকশন। তার কারণ হচ্ছে আমি জানি যে মেটালে কন্ডাকশন ইলেকট্রনস আর দেয়ার যারা কিনা ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাহলে যে কোনো দুটো আরবিট্রারি ইলেকট্রনকে যদি তুমি কনসিডার করো তাহলে তুমি দেখবে যে কোনো সময় ওই ইলেকট্রন দুটোর মধ্যে ওই কন্ডাকশন ইলেকট্রনের একটা চার্জ ক্লাউড বিদ্যমান রয়েছে। এখন আমি জানি যে নেগেটিভ চার্জ যদি থাকে তাহলে সেটা আরেকটা নেগেটিভ চার্জকে খানিকটা শিল্ড করে দেবে। তাহলে ওই কন্ডাকশন ইলেকট্রনের চার্জ ক্লাউড যদি ইন্টারভিন না করতো তাহলে রিপালসিভ পোটেনশিয়াল যতখানি হতো এখন ওই ইন্টারভিনিং চার্জ ক্লাউড থাকলে তার থেকে একটু কমে যাবে। অর্থাৎ দুটো ইলেকট্রন এফেক্টিভলি একটা স্ক্রিনড কুলম ইন্টারাকশন বা স্ক্রিনড কুলম পোটেনশিয়াল দেখতে পাবে। আমরা যখন হাবার্ড মডেল পড়েছিলাম তখনও কিন্তু বলেছিলাম যে স্ক্রিনিং বিকামস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এবং আমরা দেখেছিলাম যে একটা ট্রানজিশন মেটালের ক্ষেত্রে ওই এস্টিমেট মেড বাই হাবার্ড সেটা আমাদের দেখিয়েছিল যে ইট ক্যান বি রিডিউসড সো মাচ যে আমরা ওই ইন্টারাকশন বিটুইন টু ইলেকট্রন সেটাকে একটা অন সাইড ইন্টারাকশন বলেও ধরে নিতে পারি। তো সেটা ছিল ইন্টারাক্টিং ইলেকট্রনের গল্প যেখানে ইলেকট্রনস ওয়্যার স্ট্রংলি রিপেলিং ইচ আদার। তা ইন জেনারেল একটা মেটালের মধ্যে কিন্তু এই কুলম রিপালশন স্ক্রিন হয়ে যাবে। তাহলে এরকম একটা রিপালসিভ ইন্টারাকশনই থাকবে, এটা কুলম বেয়ার কুলম ইন্টারাকশন হোক বা স্ক্রিন কুলম ইন্টারাকশন হোক, the interaction is repulsive. So there is no chance that two electrons will bind together. একটা repulsive interaction থাকলে দুটো পার্টিকেলের বাউন্ড স্টেট তৈরি হওয়া সম্ভব নয়। সুতরাং এই হচ্ছে গল্প in a normal metal. Now around 1950 Cooper showed that if there is a very weak effective attraction between a pair of electrons which are just sitting above the filled Fermi surface, then these two electrons can form a bound state, and such a bound state is known as a Cooper pair. বক্তব্যটা কি যে নরমাল মেটালে আমি রিপালসিভ ইন্টারাকশন দেখতে পাচ্ছি, কিন্তু যদি কোনো কারণে বিকজ অফ সাম আদার ইন্টারাকশন এই ইলেকট্রন দুটোর মধ্যে একটা নেট স্মল অ্যাট্রাকটিভ ইন্টারাকশন গ্রো করে যায়, কি করে গ্রো করে সেটা আমরা পরে আসছি। যদি গ্রো করে তাহলে এই দুটো ইলেকট্রন কিন্তু একটা বাউন্ড স্টেট ফর্ম করবে। অর্থাৎ ইলেকট্রন দুটোকে আমি কোথায় রেখেছি না আদারওয়াইজ ফিল্ড একটা ফের্মি সারফেস আছে, সেই ফের্মি সারফেসের বাইরে আমি দুটো ইলেকট্রনকে অ্যাডিশনাল দুটো ইলেকট্রনকে বসিয়েছি ঠিক ফের্মি সারফেসের উপরে।
এবারে ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করবে। এখন ইন্টারঅ্যাক্ট করে হতে পারতো কি যে ইলেকট্রনগুলো মধ্যে একটা ইলেকট্রন ফের্মি সারফেসের নিচে চলে আসতে পারতো, সেটা কিন্তু হওয়াটা বন্ধ, তার কারণ ফের্মি সারফেসটা কিন্তু অন্য ইলেকট্রন দিয়ে ভর্তি আছে। তার মানে স্ক্যাটারিং করে কোনো একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন ফের্মি সারফেসের মধ্যে চলে আসবে, এই পসিবিলিটিটাকে আমি রুল আউট করলাম, অর্থাৎ ওখানে আমি ফেজ স্পেস ব্লক করলাম। এটা বোঝা গেল? এই আইডিয়াটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। স্পেস ব্লকের জায়গাটা স্যার একবার বলুন। আমি একটা ছবি আঁকি, দেখো। আমি আলোচনার সুবিধার জন্য এটাকে একটা ওই মেটালটাকে প্রায় ফ্রি ইলেকট্রন মডেলে ট্রিট হচ্ছি। ফ্রি ইলেকট্রন মডেলে ট্রিট করলে কি হয় যে ফের্মি সারফেসটা একটা স্ফেরিক্যাল সারফেস হয়, কিন্তু আমরা জানি যে একটা নর্মাল একটা মেটালের ভেতরে এই ফের্মি সারফেসটা সবসময় স্ফিয়ার নাও হতে পারে। তো আমরা আলোচনার সুবিধার জন্য এটাকে স্ফেরিক্যাল ধরে নিলাম, ঠিক আছে। এবারে আমি যেটা করছি যে এখানে আমি পার্টিকেল বসাতে পারি এই ফের্মি সারফেসের ভেতরে। স্ফিয়ারটা দেখা যাচ্ছে তো? স্ফিয়ারটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো এই যে এটাকে আমি শেড করে দিয়েছি, তার মানে এই ফের্মি সারফেসের ভেতরে কোনো ফাঁকা জায়গা নেই, সমস্ত স্টেট ব্লকড। এইবারে আমি দুটো ইলেকট্রনের কথা ভাবছি, এক সেকেন্ড দাঁড়াও। দেখা যাচ্ছে আমি দুটো লাল লাল ছোট ছোট ফুটকি বসিয়েছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই দুটো ধরে নাও দুটো ইলেকট্রন, তাদের মোমেন্টাম এবং স্পিনের উপরে কোনো একটা রেস্ট্রিকশন হয়তো আছে। সেই রেস্ট্রিকশনটা কি সেটা আমরা এক্ষুনি জানি না, পরে আমরা ইনভেস্টিগেট করব। কিন্তু সেরকম কোনো কন্ডিশন থাকলে সেই কন্ডিশন স্যাটিসফাই করিয়ে আমি দুটো এক্সট্রা ইলেকট্রন এই ফের্মি সারফেসের উপর বসিয়েছি। এখন বক্তব্য হচ্ছে, কুপারের বক্তব্য ছিল যে যদি এই ইলেকট্রন দুটোর মধ্যে এমনিতে তো রিপালসিভ ইন্টারাকশন থাকবে, কিন্তু যদি অন্য কোনো ইন্টারাকশনের জন্য ওই রিপালসিভ ইন্টারাকশনটা ওভার স্ক্রিনড হয়ে যায়, গিয়ে দুটো ইলেকট্রনের মধ্যে একটা এফেক্টিভ অ্যাট্রাকশন তৈরি হয়, তা যদি হয় তাহলে সেই অ্যাট্রাকশনের পরিমাণ যত ছোটই হোক না কেন, ফর ভেরি স্মল অ্যাট্রাকটিভ ইন্টারাকশন these two electrons will form a bound state. এরা একটা বাউন্ড স্টেট ফর্ম করবে, ঠিক আছে। মানে এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু বেশ দেখো যে এই যে ইলেকট্রন দুটোকে আমি কি হলো রে বাবা, হ্যাঁ, এই যে দুটো ইলেকট্রনকে আমি বসিয়েছি, এরা যেন একটা বাউন্ড স্টেট ফর্ম করেছে, অর্থাৎ এরা যাই করুক না কেন, যেভাবেই মুভ করুক না কেন, দে উইল মুভ টুগেদার, ঠিক আছে। তো আমি বসিয়েছিলাম ফের্মি সারফেসের খুব কাছাকাছি, তার মানে ওদের কাইনেটিক এনার্জিটা ছিল প্রায় ফের্মি এনার্জির সঙ্গে সমান, কিন্তু যেহেতু ফের্মি সারফেসটা ব্লকড হয়ে বসে আছে, সব স্টেট ভর্তি, সুতরাং এই দুটো ইলেকট্রন কখনো ছিটকিয়ে ফের্মি সারফেসের ভেতরে আসতে পারবে না, সেখানে ফেস ফেস ব্লক হয়ে বসে আছে, যাওয়ার জায়গা নেই। তাহলে ইলেকট্রন দুটো ওই ফের্মি সারফেসের আশেপাশে ঘুরে বেড়াবে, কিন্তু এরা যখন ঘুরে বেড়াবে তখন কিন্তু এরা এমন ভাবে ঘুরে বেড়াবে যাতে বাউন্ড স্টেটের এই পেয়ারটা ভাঙবে না, অর্থাৎ এরা মুভ করবে, দে উইল মুভ টুগেদার হ্যান্ড ইন হ্যান্ড, ঠিক আছে। এই ঘটনাটা ঘটবে। তা এই যে দুটো ইলেকট্রন বাউন্ড স্টেট ফর্ম করবে, এটাই ছিল কুপারের প্রপোজিশন। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে ইলেকট্রন দুটোকে আমি ফের্মি সারফেসের ঠিক বাইরে বসিয়েছি,
ফের্মি সারফেসটাকে ভর্তি করে দিয়েছি আর দুটো ইলেকট্রনের মধ্যে একটা স্মল অ্যাট্রাকটিভ ইন্টারাকশন সুইচ অন করেছি। এই স্মল অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা কিন্তু একটা এফেক্টিভ ইন্টারাকশন, অর্থাৎ কোনো কোনো একটা মেকানিজমে দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে আর কুলম্ব রিপালশনের জন্য একটা রিপালসিভ টার্ম ছিলই। এই দুটো যোগ করে আমি দেখলাম কেটে কুটে গিয়ে একটা স্মল ইন্টারাকশন পড়ে রইলো। এই ঘটনাটা যদি ঘটে তাহলে এই অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা যতটাই হোক না কেন এই দুটো ইলেকট্রন সবসময় একটা বাউন্ড স্টেট ফর্ম করবে। এটা ছিল কুপারের প্রপোজিশন, কিন্তু এর কন্ডিশন কি সেটা কিন্তু আমরা এখনো ইনভেস্টিগেট করিনি। বুঝলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার স্যার, বোঝা গেছে? আচ্ছা বেশ, স্যার তাহলে হ্যাঁ বলো বলো। স্যার স্যার বলছি এই কুপারের ব্যাপারটা স্যার ওই একটা পেপারে পড়ছিলাম, তো স্যার সেখানে লিখছে যে ওই ইলেকট্রন ফোনন ইন্টারাকশনটা ছিল, কিন্তু স্যার মাইক্রোস্কোপিক ফর্ম অফ দ্য ওয়েভ ফাংশন সেটা আননোন ছিল। এক্ষেত্রে আমরা এখন কুপার আসি, একটা আমরা ক্লু আস্তে- দিয়েছিলেন। কুপার ক্লু দিলেন, কুপারের জানা ছিল না যে মাইক্রোস্কোপিক হ্যামিলনিয়ান কেমন এবং ওয়েভ ফাংশনটা কেমন, কিন্তু কুপারের বক্তব্য ছিল যে যদি আমি একটা অ্যাট্রাকটিভ ইন্টারাকশন সুইচ অন করতে পারি এবং সেই অ্যাট্রাকটিভ ইন্টারাকশন হ্যাঁ। কি হতে পারে সেই ব্যাপারেও মোটামুটি একটা ধারণা ছিল, সেটার ব্যাপারে এক্ষুনি আমরা কথা বলতে যাচ্ছি। যদি এরকম একটা নেট অ্যাট্রাকটিভ ইন্টারাকশন থাকে তাহলে সেই ইন্টারাকশনটা যথেষ্ট একটা বাউন্ড স্টেট ফর্ম করবে। এবারে ওই যে অ্যাট্রাকটিভ ইন্টারাকশন সেটা কি কি হতে পারে সেটা ফলিক দেখিয়েছিল যে কিভাবে এই অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা তৈরি হতে পারে। আর এই পুরো জিনিসটার উপর ভিত্তি করে পরবর্তীকালে বার্ডিন, কুপার এবং শ্রিফার তারা বিসিএস মডেলটা তৈরি করেন এবং সেখানে তারা ধরে নেন যে ইলেকট্রনের মধ্যে এরকম একটা অ্যাট্রাকটিভ ইন্টারাকশন আছে, নেট অ্যাট্রাকটিভ ইন্টারাকশন আছে। এইটা ধরে নিয়ে হ্যামিল্টনিয়ানটা লেখা হয়েছিল। ঠিক আছে, তো এই হ্যামিল্টনিয়ানটা পৌঁছতে গেলে আর স্যার, আগে কুপারের হ্যাঁ বলো বলো। স্যার বলছি যে মানে এখানে কি আনস্টেবলের মানে এখানে বলছিল স্যার যে ওই তিনি দেখিয়েছিলেন যে ওই নন ইন্টারাক্টিং ফার্মেসিটা আনস্টেবল টুয়ার্ডস দ্য অ্যাডিশন অফ দ্য সিঙ্গেল পেয়ার অফ ইলেকট্রন উইথ অ্যাট্রাকটিভ ইন্টারাকশন। আনস্টেবল স্যার মানে ঘটনাটা হচ্ছে যে যদি তুমি এই জিনিসটা করতে থাকো, তুমি অ্যাডিশনালি যদি এরকম ইলেকট্রন একজোড়া একজোড়া করে তুলতে থাকো আর কি, যেহেতু এই অ্যাট্রাকটিভ ইন্টারাকশন আছে তাহলে তুমি ওইটাকে আরো এরকম পেয়ার তৈরি করতে পারবে জাস্ট অ্যাবাভ দ্য ফের্মি সারফেস। এই অর্থেও একটা ইনস্টেবিলিটি, অর্থাৎ যখন কোনো ফেস ট্রানজিশন ঘটে বা নতুন একটা ফেস সেটেল করে তখন কি হয় যে প্রথমে নিউক্লিয়েট করে এবং তারপর ঝপাঝপ এই ঘটনাটা আরো রেপ্লিকেট করতে থাকে পরে সেই ফেজটা সেটেল করে। তো যখন নর্মাল থেকে সুপার কন্ডাক্টিং ফেজে যাবে তখন এরকম একটা ঘটনা ঘটবে। ঠিক আছে, আমরা একটা মাত্র পেয়ার ধরে দেখানোর চেষ্টা করছি যে এটা বাইন্ড করার চেষ্টা করে, কিন্তু যখন সত্যি সত্যি সুপার কন্ডাক্টিভিটি সেটিং করবে তখন দেয়ার উইল বি প্লেন্টি অফ সাচ পেয়ার্স, এরকম একটা মাত্র পেয়ার থাকবে না। ঠিক আছে, আমরা প্রথমে দেখার চেষ্টা করছি যে এরকম যদি একটা ব্লক ফেরমিসি থাকে তাহলে তার উপরে এরকম দুটো পেয়ার যে বাইন্ড করতে পারে সেটা যে থিওরিটিক্যালি পসিবল সেই পসিবিলিটিটা আগে আমরা এক্সপ্লোর করব। ঠিক আছে স্যার বলছিলাম যে বেশ, দুটো তারপর আমরা সত্যি বলো। স্যার বলছিলাম যে এই দুটো অপোজিট চার্জ মানে অ্যাট্রাক্ট করছে, এটা কি থিওরিটিক্যালি দুটো অপোজিট চার্জ না, দুটো সেম চার্জ। সেম চার্জ হ্যাঁ মানে হ্যাঁ, কি করে অ্যাট্রাক্ট করছে দেখো, কুলম্ব রিপালশন থেকে অ্যাট্রাক্ট করার কথা নয়, রিপেল করার কথা। তাহলে অন্য কিভাবে করা যায় সেটি আমরা এখন দেখার চেষ্টা করব, আদৌ কি করা সম্ভব। ঠিক আছে, হ্যাঁ সেটাই ভালো। এই যে অ্যাট্রাকটিভ ইন্টারাকশন তার সোর্সটা কি, যেটা কিনা কুলম্ব রিপালশনকেও হারিয়ে দিচ্ছে। এইটা বার্ডিন এবং ফলিক ওদের সাজেশন ছিল যে দিস ইজ বিকজ অফ ইলেকট্রন ফোনন ইন্টারাকশন। ঠিক আছে, অর্থাৎ দুটো ইলেকট্রন ল্যাটিসের মধ্যে দিয়ে মুভ করছে এবং দুজনেই ক্রিস্টালের সঙ্গে ইন্টারাক্ট করছে, তাহলে ফোননের সঙ্গে বা ফোননের সঙ্গে ইন্টারাক্ট করছে। তা যদি করে তাহলে ওদের মধ্যে একটা এফেক্টিভ অ্যাট্রাকশন তৈরি হতে পারে। এটা আমরা একটা কার্টুন এঁকে বোঝার চেষ্টা করতে পারি। ধরো দুটো ইলেকট্রন আছে, ওটা মুছে দিলাম না, এক সেকেন্ড।
এখন ও যখন ল্যাটিসের মধ্যে দিয়ে মুভ করছে, ধরো এই যে প্রথম ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা যখন মিডিয়ামের মধ্যে দিয়ে মুভ করছে, তখন কোনো একটা জায়গায় গিয়ে ও ল্যাটিসটাকে ডিস্টর্ট করার চেষ্টা করবে। এটা বুঝতে পারছো? যে কারণ ল্যাটিসটা তৈরি হয়েছে কি দিয়ে? পজিটিভ চার্জ দিয়ে তৈরি হয়েছে। তাহলে ও যদি কোথাও কোনো একটা পজিটিভ চার্জের কাছাকাছি সরে যায়, তাহলে পজিটিভ চার্জটা ওর দিকে অ্যাট্রাক্টেড হবে। এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, তা যদি হয় তাহলে কি হবে? এটা হবে। এবং এটা যদি হয় তাহলে এই যে ডিস্টরশন তৈরি হলো, তাহলে দেখো যে এটার জন্য এই যে পাশের যে একটা পজিটিভ চার্জ, সেটা একটু আরেক পাশে সরে যাওয়ার চেষ্টা করবে বিকজ অফ ইটস ইলাস্টিক প্রপার্টিস। তাহলে আরেকটা ইলেকট্রন এর ধারে কাছে আসার চেষ্টা করবে। বোঝা যাচ্ছে যে আমি যদি ল্যাটিসটাকে ডিস্টর্ট করে ফেলি, তাহলে এই ডিস্টরশনের ফেভারে আরেকটা ইলেকট্রন তার কাছাকাছি এসে জোটার চেষ্টা করবে। তাহলে দেখো যে এই ইলেকট্রনটা যখন ফ্লো করবে, ধরা যাক যে এটা যখন ফ্লো করে এখানে গেল, তখন এই ইলেকট্রনটাও খোঁজে থাকবে যে ল্যাটিসটা কি করে ডিস্টর্টেড হচ্ছে আমি দেখি, আমি একটা ফেভারেবল জায়গায় গিয়ে বসবো টু মিনিমাইজ মাই এনার্জি। তাহলে এই ইলেকট্রনটা এখানে এসে বসলো। তাহলে তুমি যদি এইরকম এই দুটো ইলেকট্রনের একটা পেয়ারের কথা ভাবো, তাহলে তুমি দেখবে যে এরা নিজেরা এরকম হাত ধরাধরি করে ল্যাটিসের মধ্যে দিয়ে মুভ করছে। ঠিক আছে? অর্থাৎ এইটা এই ল্যাটিসের মধ্যে দিয়ে এইভাবে মুভ করতে করতে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই ঘটনাটা ঘটার ফলে কি হলো? তুমি যদি ল্যাটিসের কথাটা ভুলে যাও, তাহলে তোমার মনে হবে যে এই দুটো ইলেকট্রন যেন দল পাকিয়েছে, এরা যেন একটা বাউন্ড স্টেট ফর্ম করেছে। ঠিক আছে? তার কারণ কি? এদের মধ্যে নিশ্চয়ই তাহলে কোনো অ্যাট্রাকশন আছে। সেই অ্যাট্রাকশনটা কোথা থেকে এলো? না, সেটা হচ্ছে ফোনন মিডিয়েটেড অ্যাট্রাকশন। এরা দুজনেই ফোনন এক্সচেঞ্জ করছে। অর্থাৎ এ যখন একটা ফোনন ছেড়ে দিচ্ছে, সেই ফোননটা এই ইলেকট্রনটা গিলে ফেলছে। এই ইলেকট্রনটা যে ফোননটা ছেড়ে দিচ্ছে, সেই ফোননটা এই ইলেকট্রনটা গিলে ফেলছে। আসলে ল্যাটিস ডিস্টরশন করা মানে হচ্ছে যে ফোনন এক্সাইট করা বা ল্যাটিস থেকে ফোনন অ্যাবজর্ব করা। তাহলে ল্যাটিসে যদি আমি একটা ফোনন অ্যাড করি, তাহলে সেই বাড়তি ফোননটা পার্টনার ইলেকট্রনটা গিলে ফেলার চেষ্টা করবে, বা ভার্সা। ওই ইলেকট্রনটা যখন ফোনন ছাড়বে, তখন দ্বিতীয় ইলেকট্রনটা ফোনন অ্যাবজর্ব করবে। সুতরাং ওভারঅল এনার্জি উইল রিমেইন কনজার্ভ। তার ফলে কি হবে? এই যে এফেক্টিভ এনার্জি এক্সচেঞ্জ, সেটা হবে বিটুইন ইলেকট্রনস, কিন্তু ফোনন সেখানে একটা মিডিয়েটর হিসেবে কাজ করছে। তুমি যদি এই ফোননের কথাটা ভুলে যাও, তাহলে তুমি দেখবে যে ইলেকট্রন দুটো যেন পরস্পরের মধ্যে জোট পাকিয়ে গোটা ল্যাটিস জুড়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? সো they are bound by some sort of attractive interaction, যে অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশনটা কিনা এই ডিস্টরশন বা ফোন এক্সচেঞ্জের জন্য ঘটেছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, এবার দেখো যে এই অ্যাট্রাকশনটা যদি কুলম্ব রিপালশনের থেকে একটু বেশি হয়, তাহলে এই টোটাল ইন্টারাকশনটা কিন্তু নেগেটিভ হবে। অর্থাৎ টোটাল যে ইন্টারাকশন, সেটা একটা অ্যাট্রাকটিভ ইন্টারাকশন হবে। যদি এই ঘটনাটা ঘটে, তাহলে কুপারের বক্তব্য ছিল যে সেক্ষেত্রে একটা বাউন্ড স্টেট ফর্ম করা সম্ভব। এখন দেখো যে সুপারকন্ডাক্টিং পেয়ারিং এর ক্ষেত্রে এরকম ইলেকট্রন ফোনন ইন্টারাকশন থাকলে যে বাউন্ড স্টেট ফর্ম করবে, এটা ছিল ফ্রলি এবং বার্ডিনের প্রপোজাল। কিন্তু ঘটনা হচ্ছে যে এরকম বললে তো হবে না, ওটা তো একটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে তার ম্যাচিং থাকতে হবে। তো এক্ষেত্রে এক্সপেরিমেন্টাল রেজাল্টস কি দেখা গেল? দুটো এক্সপেরিমেন্টাল রেজাল্ট আমরা কোট করছি। একটাকে বলা হয় আইসোটোপ এফেক্ট। আইসোটোপ এফেক্ট মানে কি? আমি ধরো কোনো একটা সুপার কন্ডাক্টিং স্যাম্পল নিলাম এবং সেটাকে আমি দুটো ভার্সন করলাম। অর্থাৎ একটা হচ্ছে লাইটার আইসোটোপ দিয়ে, একটা হচ্ছে হেভিয়ার আইসোটোপ দিয়ে। বোঝা গেল? ধরো আমি একটা মেটাল নিয়েছি, সেই মেটালের দুটো আইসোটোপ আছে। তাহলে আমি একটা বাল্ক নিলাম যেটা লাইটার আইসোটোপ দিয়ে তৈরি, আর একটা হচ্ছে হেভিয়ার আইসোটোপ দিয়ে তৈরি। আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা মেটাল দিয়ে প্রথমে বুঝি। তাহলে কি হবে? দেখো, একটার ক্ষেত্রে মলিকুলার মাসটা বেশি, আরেকটার ক্ষেত্রে মলিকুলার মাস কম। এই ঘটনাটা আমি যে কোনো অ্যালয়ের ক্ষেত্রেও ঘটাতে পারি। যেমন নিওবিয়াম স্ট্যানাইট এর ক্ষেত্রেই আমরা এরকম একটা এক্সাম্পল, নিওবিয়াম স্ট্যানাইটের ক্ষেত্রে এক্সাম্পলটা দেখতে পাবো না, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস অন্যান্য অ্যালয় এবং তোমার
মেটালের ক্ষেত্রে এটা দেখা যায় যে আমি যদি লাইটার আইসোটোপ দিয়ে একটা স্যাম্পল তৈরি করি, তার যে টিসি হবে, আর হেভিয়ার আইসোটোপ দিয়ে যদি আমি একটা স্যাম্পল তৈরি করি, তার যে টিসি হবে, ইন জেনারেল সেই টিসি দুটোর সামান্য তফাৎ হবে। এবং আমি যদি এই মাসের উপরে টিসির ডিপেন্ডেন্সটা দেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে টিসি রাফলি গোজ অ্যাজ 1/√m, ঠিক আছে, যেখানে m হচ্ছে ওই আইসোটোপিক মাস। তার মানে যে স্যাম্পলটা একটু হেভিয়ার তার ক্ষেত্রে টিসিটা একটু কম, যে স্যাম্পলটা লাইটার তার ক্ষেত্রে টিসিটা বেশি, ঠিক আছে। এর কারণ কি? কারণ কেননা যে আইসোটোপিক মাস যদি বেশি হয় তাহলে সেই ল্যাটিসটা নড়াচড়া করতে একটু সমস্যা হবে, তার ল্যাটিস ভাইব্রেশন খুব বেশি হবে না, ঠিক আছে। যদি ধরো ল্যাটিস পয়েন্টগুলো ইনফাইনাইটলি হেভি হতো তাহলে কোনো ল্যাটিস ভাইব্রেশনই হতো না। তো যে ল্যাটিস আইসোটোপিক মাসটা হেভি, যে আইসোটোপটা হেভিয়ার, তার জন্য ল্যাটিস ভাইব্রেশন উইল বি কোয়েঞ্চড, এবং তার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে টিসিটা কম, অর্থাৎ সেটা সহজে সুপার কন্ডাক্টিং ফেজে আসে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে ল্যাটিস ভাইব্রেশন কম হলে পরে যেটা হবে, করেসপন্ডিংলি ইলেকট্রন ফোনন ইন্টারাকশন কম হবে। ফোননই যদি না থাকে তাহলে ইলেকট্রন আর কাপলিং করবে কার সঙ্গে? কিন্তু যে স্যাম্পলটা লাইটার তার ক্ষেত্রে ল্যাটিস ভাইব্রেশন উইল বি মাচ মোর প্রমিনেন্ট, দেয়ার উইল বি প্লেন্টি অফ ফোননস, এবং তার ফলে দেয়ার উইল বি অ্যাম্পল স্কোপ অফ দ্য ইলেকট্রন টু ইন্টারাক্ট উইথ দ্য ফোনন অ্যান্ড দেয়ার বাই ফর্মিং এ বাউন্সেড ভেরি ইজিলি, এবং তার ক্ষেত্রে খুব সহজেই সুপার কন্ডাক্টিভিটি সেট ইন করবে, এবং তার জন্যই তার টিসিটা অনেক লার্জ হয়, ঠিক আছে। এই যে আইসোটোপ এফেক্ট, এটা একটা পরোক্ষ সিগন্যাল দিচ্ছে যে সুপার কন্ডাক্টিং ট্রানজিশন ঘটতে গেলে পরে এই ইলেকট্রন ফোনন ইন্টারাকশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্লু। এই আর্গুমেন্টটা বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ। আরেকটা এম্পিরিক্যাল ল হচ্ছে, সাধারণত দেখা যায় যে মেটালগুলো সাধারণত ব্যাড মেটাল, সুপার কন্ডাক্টর হিসেবে গুড সুপার কন্ডাক্টর। গুড সুপার কন্ডাক্টর বলতে কি বুঝি না, যার টিসিটা হচ্ছে তাদেরকে খুব সহজেই সুপার কন্ডাক্টিং স্টেটে নিয়ে যাওয়া যায়। ক্লাসিক এক্সাম্পল হচ্ছে লেড। তোমরা জানো যে আমাকে যদি একটা ধাতু দিয়ে একটা তার তৈরি করতে বলা হয় ইলেকট্রিক্যাল কন্ডাকশনের জন্য, তাহলে আমি সিলভার নেব, অ্যালুমিনিয়াম নেব, কপার নেব, নিদেন পক্ষে অ্যালুমিনিয়াম নেব, কিন্তু কোনোদিন আমরা লেড দিয়ে করার চেষ্টা করব না, কারণ লেড ইজ এ ব্যাড কন্ডাক্টর, ঠিক আছে। কিন্তু যে তুমি যদি অন্য যে মেটালগুলোর নাম করলাম তাদের টিসি সঙ্গে লেডের টিসি কম্পেয়ার করো, দেখবে যে লেডের টিসি অলমোস্ট একটা অর্ডার বড়। লেডের টিসি হচ্ছে রাফলি 7 কেলভিনের মতো, আর ওই অ্যালুমিনিয়াম বা অন্য যেসব ভালো মেটালের কথা বললাম তাদের কারোর টিসি হচ্ছে 1 কেলভিন, কারোর হয়তো 1.2 কেলভিন অ্যান্ড সো অন। তার মানে লেডের ক্ষেত্রে টিসি ইজ larger compared to the other metals having high conductivity. তাহলে কন্ডাক্টিভিটি যত লো তত তার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি টিসি, ঠিক আছে। এই জন্য আমরা বলেছি ব্যাড মেটালস আর গুড সুপার কন্ডাক্টরস। এখন কথা সাথে আমাদের কি এলো গেল? আমাদের এলো গেল এটাই, যেটা কিনা ব্যাড মেটাল সেটা কেন ব্যাড মেটাল? তার কারণ হচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন ফোনন ইন্টারাকশন হয়। নর্মাল মেটাল ফেজে দেয়ার ইজ অ্যান ইলেকট্রন ফোনন ইন্টারাকশন, যে ইলেকট্রন ফোনন স্ক্যাটারিং এর জন্য স্যাম্পলের তৈরি হয়, এবং the larger resistance makes the sample a bad conductor. তার মানে লেডের মন ব্যাড মেটালের ক্ষেত্রে ইলেকট্রন ফোনন ইন্টারাকশন ইজ ভেরি প্রিডমিনেন্ট, এবং এটা হয় বই ইলেকট্রন ফোনন ইন্টারাকশন মিডিয়েটেড যে কাপলিং সেটাও লেডের ক্ষেত্রে খুব সহজেই ঘটে পারে। সেই জন্য লেড ইজ ভেরি মাচ সাসেপ্টেবল টু সুপার কন্ডাক্টিভিটি। ওটা অন্য মেটালগুলোর তুলনায় অনেক তাড়াতাড়ি সুপার কন্ডাক্টিভিটিকে ধরে ফেলে। এটা বোঝা গেল এই স্টেটমেন্টটা? হ্যাঁ স্যার। যে মেটালগুলোতে ইলেকট্রন ফোনন ইন্টারাকশন অনেক বেশি হয় তারা তো নর্মাল ফেজে খারাপ মেটাল হবে, তাদের রেজিস্টিভিটি অনেক হাই হবে, কিন্তু যেহেতু ইলেকট্রন ফোনন ইন্টারাকশন বেশি, সুতরাং যখন সুপার কন্ডাক্টিভিটি সেট ইন করার মতন ফেভারেবল কন্ডিশন তৈরি হয় তখন তারা সবার আগে সুপার কন্ডাক্টিং হয়ে যাবে এট এ ভেরি লার্জ টেম্পারেচার, রিলেটিভলি লার্জ টেম্পারেচার। তো এই জন্য আমরা এই এম্পিরিক্যাল লটা যদি মাথায় রাখি তাহলে আমরা বলতে পারি যে এই সুপার কন্ডাক্টিভিটির ক্ষেত্রে নিশ্চয়ই ইলেকট্রন ফোনন ইন্টারাকশনের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। তা না হলেও বেছে বেছে ব্যাড মেটাল গুলোকে কেন গুড সুপার কন্ডাক্টর বানাবে?
এই যে দুটো এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট আমরা বললাম, এই দুটো এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট দিজ আর গিভিং সিগন্যালস যে ইলেকট্রন ফোন ইন্টারাকশন plays a dominant role in the onset of superconductivity in a metal or alloy. এখন দেখো, যদি আমি দুটো ইলেকট্রনের কথা ভাবি, একজনের মোমেন্টাম হচ্ছে k1, অন্যজনের মোমেন্টাম k2, একটা ইলেকট্রন আপ, অন্য ইলেকট্রনের স্পিন হচ্ছে ডাউন, একটা ইলেকট্রনের স্পিন আপ, একটা হচ্ছে ডাউন। তাহলে এই যে ইলেকট্রন ফোনন ইন্টারাকশন বা ইলেকট্রন ফোনন ইন্টারাকশন এবং কুলম্ব রিপালশন যোগ করলে যে নেট অ্যাট্রাকটিভ ইন্টারাকশন, এটা এরকম একটা পেয়ার অফ ইলেকট্রনকে এই k1 আপ k2 ডাউন স্টেট থেকে k1 প্রাইম আপ k2 প্রাইম ডাউন এরকম একটা স্টেটে স্ক্যাটার করবে, তাই না? আমি তো জানি যে ইলেকট্রনগুলোর মধ্যে যদি ইন্টারাকশন থাকে তাহলে তো ইন্ডিভিজুয়াল মোমেন্টাম কখনো কনস্ট্যান্ট থাকতে পারে না। ফোর্স থাকলে পরে তো মোমেন্টাম চেঞ্জ করে যায়, ছোটবেলায় নিউটনস লতে পড়েছিলাম। তাহলে যেই আমি মোমেন্টাম দুটোর মধ্যে কোনো একটা ইন্টারাকশন সুইচ অন করবো, নেমলি সে ইলেকট্রন ফোনন ইন্টারাকশন, সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়াল মোমেন্টাম স্টেট গুলো চেঞ্জ করবে, করে তারা নতুন মোমেন্টাম স্টেটে চলে যাবে। কিন্তু মজা হচ্ছে যে যেহেতু ইলেকট্রন ফোনন ইন্টারাকশন ইজ এ স্পিন ইন্ডিপেন্ডেন্ট কাপলিং, সুতরাং এই স্পিন স্টেট গুলোর কোনো চেঞ্জ হবে না, যেটা আপ ছিল সেটা আপ থাকবে, যেটা ডাউন ছিল সেটা ডাউন থাকবে, কিন্তু তাহলে ইন্ডিভিজুয়াল মোমেন্টাম গুলো চেঞ্জ করে যাবে। ঠিক আছে, এই ঘটনাটা ঘটতে গেলে পরে দেখো যে যেহেতু বলেছি ইলেকট্রন ফোনন ইন্টারাকশন, সুতরাং এই একটা ইলেকট্রন থেকে ফোনন এমিশন এবং অন্য ইলেকট্রন দিয়ে ফোনন অ্যাবজর্পশন বা ভাইসে ভার্সা হতে হবে। তার মানে এই পুরো প্রসেসটায় একটা ফোনন ইনভলভ থাকবে, এই স্ক্যাটারিং প্রসেসটায় দেয়ার উইল বি এ ফোনন অফ এনার্জি h ক্রস q, যেখানে q হচ্ছে ফোননের মোমেন্টাম। ঠিক আছে, তাহলে দেখো যে মোমেন্টাম কনজারভেশনের জন্য আমি বুঝতে পারছি যে k1 প্লাস k2 এই জিনিসটা হবে k1 প্রাইম প্লাস k2 প্রাইম, কারণ ইন্টারাকশনটা হয়েছে এই দুটো ইলেকট্রনের মধ্যে, কোনো থার্ড পার্টি এখানে ইনভলভ ছিল না যে কিনা কোনো এক্সটার্নাল ফোর্স দিয়েছে। যে ফোনন তৈরি হয়েছে সেটা একটা ইলেকট্রন ছেড়েছে, অন্য ইলেকট্রন খেয়ে নিয়েছে, তার ফলে যে অ্যাট্রাকশন তৈরি হয়েছে দ্যাট ইজ বিইং লিমিটেড বাই উইদিন দিস টু ইলেকট্রনস। তাহলে ওই আবার যদি নিউটনস ল কাজে লাগাই, এদের টোটাল সাম টোটাল অফ মোমেন্টাম চেঞ্জ করবে না, কিন্তু ইন্ডিভিজুয়াল মোমেন্টাম চেঞ্জ করবে। তাহলে এই স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমি বলতে পারি যে k1 প্লাস k2 এটা নিশ্চয়ই k1 প্রাইম প্লাস k2 প্রাইম হবে। আর কি হবে না, একটা ইলেকট্রন ফোনন ছেড়েছে, অন্য ইলেকট্রনটা ফোনন খেয়েছে, তার মানে k1 ওয়েভ ভেক্টর নিয়ে যে ইলেকট্রন যাচ্ছিল সে q ওয়েভ ভেক্টরের একটা ফোনন ছেড়েছে, তার ফলে ওর নিজের মোমেন্টাম হয়ে গেছে k1 প্রাইম, আর অন্য ইলেকট্রনটা যে কিনা k2 মোমেন্ট ওয়েভ ভেক্টর নিয়ে যাচ্ছিল সে q ওয়েভ ভেক্টরের একটা ফোননকে গিলে ফেললো, তাহলে মোমেন্টাম কনজারভেশনের জন্য ওর ওয়েভ ভেক্টরটা এবারে k2 প্রাইমড হয়ে যাবে। তাহলে k1 প্রাইমড এবং k2 প্রাইমডের সঙ্গে এই k1 এবং k2 এরকম একটা রিলেশনশিপ থাকবে ইন টার্মস অফ দা করেসপন্ডিং ফোনন ওয়েভ ভেক্টর স্মল q। এই পুরো ঘটনাটা দেখো আমরা এখানে একটা ডায়াগ্রামের মধ্যে দেখিয়েছি। ডায়াগ্রামটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আমি জাস্ট টু সিম্পলিফাই থিংস ওই স্পিন ইন্ডেক্সটা লাগাইনি, মানে এই k1 এর সঙ্গে আপ দিতে পারতাম, k2 এর সঙ্গে ডাউন দিতে পারতাম, বা উল্টোটাও করতে পারতাম, সেটা আমি ডাকিনি, কারণ আমার এখানে মোমেন্টাম কনজারভেশনটা দেখানোটার উদ্দেশ্য ছিল। তাই এখানে দেখো যে k1 ওয়েভ ভেক্টর সে k1 প্রাইম ওয়েভ ভেক্টর নিয়ে বেরিয়ে যাচ্ছে, k2 প্রাইম ওয়েভ ভেক্টর নিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং k1 থেকে k1 প্রাইমে যেতে গেলে একটা q ওয়েভ ভেক্টরের ফোনন ছেড়েছে, যেটা আমি একটা ওয়েভি লাইন দিয়ে দেখিয়েছি, এবং সেটা এই ভার্টেক্সে এসে অ্যাবজর্ব হয়ে গেল, অর্থাৎ k2 এর সঙ্গে এই qটা যোগ হলো, হয়ে k2 প্রাইম তৈরি হলো। তাহলে এইরকম একটা পিক্টোরিয়ালি এইরকম একটা ফেনোমেনা যেন ঘটছে এই সিস্টেমের ভেতরে, যখন ইলেকট্রন ফোনন ইন্টারাকশন আমি সুইচ অন করেছি বিটুইন দ্য টু ইলেকট্রনস, এবং এই ফেনোমেনন রিয়েলি গিভস রাইজ টু আ কাইন্ড অফ বাইন্ডিং বিটুইন দ্য ইলেকট্রনস। তার কারণ হচ্ছে এই ইলেকট্রনটা যদি একটা ফোনন ছাড়ে, তাহলে সেই ফোননটাকে যদি গিলে ফেলতে হয়, তাহলে এই ইলেকট্রনটাকে তককে তককে থাকতে হবে, তার মানে ও ইলেকট্রনটার ধারে পাশে থাকার চেষ্টা করবে। মানে তুমি ধরো দেখলে যে তোমার কোনো বন্ধু রাস্তা দিয়ে যেতে যেতে মাঝে মাঝে পকেট থেকে একটা 10 টাকার নোট বার করে ফেলে দিচ্ছে, তার ধরো প্রচুর টাকা আছে, তুমি তখন কি করবে? তুমি তার পেছন পেছন চলবে, যে একটা 10 টাকার নোট ফেলে দেবে, তুমি তুলে নিয়ে পকেটে ভরবে। তাহলে দেখা যাবে যে তার সঙ্গে তোমার দূরত্বটা খুব বাড়তে পারবে না। এবারে কেউ যদি এই মাইক্রোস্কোপিক ডিটেইলসটা না দেখে, তাহলে তোমার মনে হবে যে দুটো লোক যেন একটা বাউন্ড স্টেট ফর্ম করেছে, ওরা কাছাকাছি আছে এবং একসঙ্গে সঙ্গে চলছে।
তা এই ক্ষেত্রেও দুটো ইলেকট্রনের মধ্যে যে বাইন্ডিং তৈরি হবে সেটা এইরকম একটা অ্যানালগ দিয়ে আমরা বুঝতে পারি। এটা সবার কাছে পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবারে আমরা একটু বোঝার চেষ্টা করি যে সত্যি সত্যি এরকম দুটো ইলেকট্রন কেন বাইন্ড করবে। এই যে একটু আগে বলেছিলাম যত ছোট অ্যাট্রাকটিভ ইন্টারাকশনই হোক না কেন তারা বাইন্ড করবে। এমনিতে তো মনে হতেই পারে যে ইলেকট্রন ফোটন ইন্টারাকশনের জন্য একটা অ্যাট্রাকটিভ ইন্টারাকশন তৈরি হলো ঠিকই, কিন্তু কুলম্ব রিপালশন ইজ ভেরি হাই ভ্যালু, অফ ভেরি হাই ভ্যালু। তাহলে দুটো যদি আমি যোগ করি তাহলে তো দেখবো যে নেট অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা খুবই কম। তাতে কি আর ওই ইলেকট্রন দুটো বাইন্ড করবে? অর্থাৎ এই 10 টাকার বদলে যদি একটা আধুলি বা সিকি ফেলে দেয় কেউ, তাহলে কি আর বাউন্ড সেটটা ফর্ম করবে? কুপারের উত্তর হচ্ছে যে হ্যাঁ, তাহলেও করবে। সেইটা আমরা একটুবার বোঝার চেষ্টা করি। আমরা দুটো ফ্রি ইলেকট্রনের কথা ভাবছি। একটা ইলেকট্রনকে আমি রেখেছি R1 এ, আর একটা হচ্ছে R2 তে আছে, এবং তাদের রেসপেক্টিভ মোমেন্টাম গুলো হচ্ছে K1 আর K2। এই যে দুটো মোমেন্টাম K1 এবং K2, এরা কিন্তু ফের্মি লেভেলের ঠিক ওপরের দুটো ফাঁকা মোমেন্টাম, যেখানে আমি ইলেকট্রন দুটোকে বসিয়েছি। বোঝা গেল? আমি যে একটু আগে ফের্মিসির উপরে দুটো ইলেকট্রন বসিয়েছিলাম, তাদের একটাকে K1 ওয়েভ ভেক্টরে বসিয়েছি আর একটাকে K2 ওয়েভ ভেক্টরে বসিয়েছি, আর ওদের পজিশন কোঅর্ডিনেট গুলো হচ্ছে R1 এবং R2। এরা কিন্তু ফ্রি পার্টিকেল, সুতরাং এদের ওয়েভ ফাংশন যখন আমি লিখবো তখন প্লেন ওয়েভ ফাংশন দিয়ে এটাকে আমি ডিসক্রাইব করব। অন্য সব ইলেকট্রন গুলো ফের্মি সারফেস ভর্তি করে আছে, তার মানে ওরা এপসিলন এফ পর্যন্ত সমস্ত স্টেপ ভর্তি করে রেখেছে, এবং তার ফলে ওরা বেসিক্যালি ফেজ স্পেস ব্লক করছে। অর্থাৎ এপসিলন এফ এর নিচে অন্য কোনো ইলেকট্রনকে ওরা ঢুকতে দেবে না। অর্থাৎ যে দুটো ইলেকট্রনকে আমি K1 আর K2 তে বসিয়েছি, তাদের নিজেদের মধ্যে স্ক্যাটারিং হলে তারা কোনো অবস্থাতেই ফের্মি সারফেসের নিচে আসতে পারবে না। এই কন্ডিশনটা আমি ইম্পোজ করলাম। স্যার তাহলে দেখো, বলো। স্যার তার মানে কি আমার যখন ওই ফেজ স্পেসটা স্যার আমরা ব্লক করে দিচ্ছি, তার মানে কি স্যার স্ক্যাটারিংটা রিডিউস করে যাচ্ছে? না, স্ক্যাটারিংটা রিডিউস করছে না। স্ক্যাটারিং এর জন্য যে অ্যাভেলেবল ফেজ স্পেস সেটা রিডিউস করছে। অর্থাৎ ও স্ক্যাটার করবে, কিন্তু করে ও কোন স্টেট গুলো নেবে না, ফের্মি সারফেসের উপরে যে স্টেট গুলো সেগুলো সেখানে যাবে, ভেতরে স্টেট গুলো নেবে। স্ক্যাটারিং হবে, ডেফিনেটলি স্ক্যাটারিং হবে। স্ক্যাটারিং আমি বন্ধ করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এবার যে প্রোডাক্ট ওয়েভ ফাংশন সেটা আমি কিভাবে, এখন দুটো ইলেকট্রন ফ্রি ইলেকট্রন, তা যদি হয় তাহলে দুজনের যে কম্পোজিট ওয়েভ ফাংশন সেটা একটা প্রোডাক্ট ওয়েভ ফাংশন হবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেল। তাহলে এদের প্রোডাক্ট ওয়েভ ফাংশনটাকে আমি এইভাবে লিখলাম, e⁻k1.r1 হচ্ছে একটা, অন্যটা হচ্ছে e⁻k2.r2। প্রোডাক্ট করে লিখেছি আমি, এই জন্য একটা প্লাস সাইন এসছে, আর গামা হচ্ছে, ওমেগা হচ্ছে গিয়ে একটা টোটাল ভলিউম অফ নরমালাইজেশন। ঠিক আছে? তো আমরা জানি যে বক্স নরমালাইজ করতে হয়, এখানে যে বক্স নরমালাইজেশন যে বক্সের ভলিউম সেটা হচ্ছে সিস্টেমের ভলিউম। সুতরাং এটা হচ্ছে ভলিউম, টোটাল ভলিউম যার মধ্যে ইলেকট্রন দুটো আছে, অর্থাৎ সিস্টেম ভলিউম। এবারে এই প্রবলেমটাকে ফার্দার ইনভেস্টিগেট করার আগে আমরা যে কোনো টু বডি প্রবলেমে যে কম্মটি করতাম এখানেও সেটা করব, অর্থাৎ একটা সেন্টার অফ মাস কোঅর্ডিনেট আর একটা রিলেটিভ কোঅর্ডিনেট ডিফাইন করব। ঠিক আছে? আমি সেন্টার অফ মাস কোঅর্ডিনেট এবং রিলেটিভ কোঅর্ডিনেট ডিফাইন করলাম। পার্টিকেল দুটোর মাস সেম, সুতরাং সেন্টার অফ মাস ডিফাইন করার ক্ষেত্রে R1 + R2/2 করলেই যথেষ্ট হবে। আর আমি যেটা করলাম যে সঙ্গে সঙ্গে টোটাল ওয়েভ ভেক্টর এবং একটা রিডিউসড ওয়েভ ভেক্টর, এই দুটোকেও ডিফাইন করলাম। খেয়াল করে দেখো যে টোটাল ওয়েভ ভেক্টরটা হচ্ছে সাম টোটাল অফ দ্য ওয়েভ ভেক্টর অফ দিস টু, আর রিডিউসড ওয়েভ ভেক্টরটা হচ্ছে দুটো ওয়েভ ভেক্টরের ডিফারেন্সের অর্ধেক। তার মানে আমার আগে প্রবলেমটা ছিল একটা 4 ভেরিয়েবল প্রবলেম, K1 K2 R1 R2। আমি তার বদলে 4টে নতুন ভেরিয়েবল ডিফাইন করে নিলাম, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল কে, স্মল কে। অর্থাৎ ম্যাথমেটিক্যালি কিন্তু আমি এখনো কিছু অ্যাডভান্টেজিয়াস পজিশনে আসিনি। আমার ভেরিয়েবলের সংখ্যা একই আছে, কিন্তু এই ডিকম্পোজিশনটা করে নেওয়ার ফলে আমাদের কিছু সুবিধা হবে। সেই সুবিধাটা ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ফিজিক্স। তো আমরা সেটা দেখি যে কি সুবিধে পাওয়া গেল। যেই আমি এই কোঅর্ডিনেট এবং মোমেন্টটা নতুন করে ডিফাইন করলাম, সঙ্গে সঙ্গে এই যে ওয়েভ ফাংশন এটাকে আমি রিরাইট করে ফেলতে পারি। এটা খুব সহজ একটা হোমওয়ার্ক প্রবলেম, তোমরা ভেরিফাই করে দেখো যে এই যে টোটাল ওয়েভ ফাংশন যেটা কিনা K1 K2 R1 R2 ফাংশন ছিল, কিন্তু এখন আমার যেহেতু ভেরিয়েবল ট্রান্সফর্ম করেছি ক্যাপিটাল কে স্মল কে, ক্যাপিটাল আর স্মল আর এর ফাংশন হিসেবে লিখতে হবে। এই জিনিসটাকে এখন আমি এই ফর্মে কাস্ট করে ফেলতে পারি।
e to the I k dot r আর e to the small k small e to the I small k dot small r, ঠিক আছে? তার মানে ওই যে টু বডি প্রবলেম ছিল, এটাকে আমরা এফেক্টিভলি দুটো সিঙ্গেল বডি প্রবলেমে যেন ব্রেক করলাম। একটা হচ্ছে সেন্টার অফ মাস, যার কোঅর্ডিনেটটা হচ্ছে ক্যাপিটাল আর এবং যেটা কিনা টোটাল মোমেন্টাম ক্যাপিটাল কে শেয়ার করে। আর একটা হচ্ছে একটা রিডিউসড মাস, যেটা কিনা তার রিলেটিভ কোঅর্ডিনেটটা হচ্ছে গিয়ে ওই r1 মাইনাস r2, আর তার যে ওয়েভ ভেক্টর সেটা হচ্ছে স্মল k1 মাইনাস স্মল k2 বাই 2, ঠিক আছে? তার মানে আমি আসলে যেটা করার চেষ্টা করছিলাম, যেটা আমরা চিরকালই করতাম, যে যখনই আমরা দুটো পার্টিকেলের কথা ভাবতাম, সঙ্গে সঙ্গে সেন্টার অফ মাসের মোশনটাকে আমরা সেগ্রিগেট করে ফেলার চেষ্টা করতাম। কারণ আমরা জানি যে অ্যাকর্ডিং টু নিউটনস ল, বাইরে থেকে আমি যদি কোনো ফোর্স না দিই, তাহলে ওই সেন্টার অফ মাসটা চিরকাল সমবেগে সরলরেখায় ছুটবে, এরকম একটা জিনিস আমরা জানতাম। অর্থাৎ ওর যে ডায়নামিক্সটা, দ্যাট রিয়েলি বিকামস আনইম্পর্টেন্ট, ও একটা কনস্ট্যান্ট মোমেন্টাম নিয়ে মুভ করে থাকবে, ঠিক আছে? তাহলে যেটা ফিজিক্যালি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে মোশন অফ দ্য রিডিউসড মাস। সেটাকেই আমরা প্যাচ পয়জার করে সলভ করার চেষ্টা করতাম এবং সেখান থেকে ডিফারেন্ট কনজেকচার তৈরি করার চেষ্টা করতাম। তা এই জিনিসটা আমরা এখানেও করব। আমরা এই জিনিসটাকে, এই ওয়েভ ফাংশনটাকে দুটো পার্টে স্প্লিট করে নিয়েছি। একটা হচ্ছে সেন্টার অফ মাসের ওয়েভ ফাংশন, আর একটা হচ্ছে রিডিউসড মাসের ওয়েভ ফাংশন। বেশ, তাহলে বুঝতেই পারছো যে সেন্টার অফ মাসটা একটা ফ্রি পার্টিকেলের মতো মুভ করবে। তার মানে এটা একটা প্লেন ওয়েভ দিয়ে ডেসক্রাইব করছি, যার টোটাল ওয়েভ ভেক্টর হচ্ছে ক্যাপিটাল কে। তাহলে এই যে টু পার্টিকেল যে ওয়েভ ফাংশন ছিল ফাই, সেটাকে আমি এখন এই ফর্মে লিখে ফেললাম, যেখানে সাই আর হচ্ছে গিয়ে ই টু দা আই কে ডট আর। এই সাই আরটাই হচ্ছে গিয়ে দ্য ওয়েভ ফাংশন অফ দ্য রিডিউসড মাস। এখন আমরা এই দুটো ইলেকট্রনের মধ্যে, এতক্ষণ তো এটাকে ফ্রি ইলেকট্রন বলেছিলাম, এবারে এই দুটো ইলেকট্রনের মধ্যে আমি একটা স্মল পারটারবেটিভ ইন্টারাকশন সুইচ অন করছি, ভেরি স্মল ইন্টারাকশন, যাকে আমরা ওই ভি আর দিয়ে ডিনোট করেছি। এটা অ্যাট্রাকটিভ না রিপালসিভ সে ব্যাপারে আমরা এখন কোনো কমেন্ট করলাম না, আমি শুধু ধরে নিলাম যে এর ম্যাগনিটিউডটা হচ্ছে স্মল, কতটা স্মল যাতে এটাকে পারটারবেটিভলি ট্রিট করা যায়। এই অবধি পরিষ্কার সবার কাছে কি করতে চাইছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ বেশ, তাহলে দেখো যে এই যে টু বডি ইন্টারাকশন, ও এর মধ্যে কতগুলো ছাপার ভুল আছে, দেয়ার ইজ এ টাইপো। ওকে, এই যে টু বডি ইন্টারাকশন, তাতে টোটাল মোমেন্টামটা চেঞ্জ করে না, অর্থাৎ ক্যাপিটাল কেটা কিন্তু চেঞ্জ করে না, ঠিক আছে? তাহলে কি হতে পারে, ক্যাপিটাল কেটাকে যদি আমি ইন্ট্যাক্ট রাখি, তাহলে যেটা হতে পারে যে ওই যে কে ওয়ান আর কে টু, সেগুলো আলাদা আলাদা কে ওয়ান প্রাইম কে টু প্রাইমকে স্ক্যাটার করে যেতে পারে, ঠিক আছে? ক্যাপিটাল কে সেম থাকবে, কিন্তু ওই কে ওয়ান আর কে টু চেঞ্জ করলে স্মল কেটা আলাদা আলাদা হয়ে যাবে। তুমি দেখো যে ক্যাপিটাল কে ওয়ান, সরি, স্মল কে ওয়ান আর স্মল কে টু সামটা হচ্ছে আনচেঞ্জড, মানে ক্যাপিটাল কেটা হচ্ছে গিয়ে আনচেঞ্জড, কিন্তু কে ওয়ান আর কে টু ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করে, তাহলে তাদের ডিফারেন্সটাও চেঞ্জ করার কথা, তাহলে স্মল কে উইল চেঞ্জ। অর্থাৎ আমি যখন এই ঘটনাটা, এই যে পোটেনশিয়ালটা যখন সুইচ অন করব, তখন আমি দেখতে পাবো যে ওই টোটাল কে উইল রিমেইন আনচেঞ্জড, কিন্তু দেয়ার উইল বি ডিফারেন্ট স্মল কে ভ্যালুজ। অর্থাৎ এরকম অনেকগুলো ওয়েভ ফাংশন পসিবল হবে উইথ ডিফারেন্ট স্মল কে ভ্যালুজ, ঠিক আছে? তাহলে দেখো যে এই টু বডি ইন্টারাকশন সুইচ অন করার ফলে আমার এই যে ওয়েভ ফাংশন লিখেছিলাম, তার মধ্যে কেবলমাত্র এই ওয়েভ ফাংশনের এই পার্টটুকুই মডিফাইড হবে, অন্য পার্টটায় হাত পড়বে না, তাই তো? তাহলে দেখো যে প্লেন ওয়েভস উইথ অল পসিবল স্মল কে ভ্যালুজ উইল গেট মিক্সড আপ। তার মানে এই যে সাই আর, এটাকে আমি একটা প্লেন ওয়েভ বেসিসে এক্সপ্যান্ড করে ফেলতে পারবো এখন। আগে হলে কি হতো, আগে এই একটা ই টু দা আই কে ডট আর হতো ফর এ ফিক্সড ভ্যালু অফ কে ওয়ান অ্যান্ড কে টু, কারণ কে ওয়ান কে টু গুলো ফিক্সড ছিল। এখন দেখো যে স্ক্যাটারিং এর জন্য কে ওয়ান কে টু ক্যান চেঞ্জ, তার ফলে ওই করেসপন্ডিং টু given set of k1 and k2 আমার ক্যাপিটাল কেটা চেঞ্জ করবে না, কিন্তু স্মল কে গুলো চেঞ্জ করতে পারে। তাহলে যত রকম পসিবল স্মল কে আমি তৈরি করতে পারতাম, তাদের জন্য যে করেসপন্ডিং প্লেন ওয়েভ গুলো হতো, তাদের লিনিয়ার সুপারপজিশন করলে যে স্টেটটা পাওয়া যায়, সেই স্টেটটা হবে এখন আমার সাই আর। বোঝা গেল আমি কি করে ওয়েভ ফাংশনটাকে মডিফাই করছি? তাহলে যে টু পার্টিকেল ওয়েভ ফাংশন,
এটা এখন আর সিম্পলি দুটো এক্সপোনেনশিয়ালের প্রোডাক্ট হবে না, একটা হচ্ছে সেন্টার অফ মাসের ওয়েভ ফাংশন মাল্টিপ্লাইড বাই আ সাম অফ দ্য প্লেন ওয়েভস ইন দ্য রিডিউসড কোঅর্ডিনেট। এই 1 নম্বর ইকুয়েশনটা বোঝা গেল কি করে এলো? হ্যাঁ স্যার। বেশ, এটা কিন্তু ইন্টারাকশন দিয়েছি বলে এই ঘটনাটা ঘটলো, ইন্টারাকশন না দিলে কিন্তু এই ওয়েভ ফাংশন হওয়ার কথা, এইটা বা এইটা হওয়ার কথা। যেই ইন্টারাকশন দেবো তখনই ডিফারেন্ট k1 এবং k2 মিক্স করতে থাকবে, তাহলে এই যে সিঙ্গেল পার্টিকেল ওয়েভ ফাংশন সাই আর, এটাকে একটা সিঙ্গেল প্লেন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না, ইট উইল বি এ সুপারপজিশন অফ অল পসিবল প্লেন ওয়েভস জেনারেটেড বাই অল পসিবল ভ্যালুজ অফ স্মল k। তাহলে দেখো যে আমি যদি শ্রোডিঙ্গার ইকুয়েশন লেখার চেষ্টা করি, তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশনে কি থাকবে? ওই দুটো পার্টিকুলার কাইনেটিক এনার্জি, এই হচ্ছে আমার টোটাল ওয়েভ ফাংশন, পোটেনশিয়াল এনার্জি, টোটাল ওয়েভ ফাংশন, এনার্জি আইগেন ভ্যালু, টোটাল ওয়েভ। কিন্তু খেয়াল করো যে এখানে আমি E প্লাস 2 এপসিলন এফ এই কথাটা লিখেছি। তার মানে এই প্রবলেমে আমি যে এনার্জি আইগেন ভ্যালু মাপছি, অর্থাৎ ক্যাপিটাল ই যেটা মাপছি, সেটা হচ্ছে এনার্জি মেজার্ড ফ্রম দ্য টপ অফ দ্য ফের্মি সারফেস। এই যে দুটো ইলেকট্রনকে আমি তো ফের্মি সারফেসের ঠিক উপরে এনে বসিয়েছি, তার মানে যদি আমি কোনো ইন্টারাকশন না দিতাম তাহলে ওদের এনার্জি কত হতো? নিয়ারলি 2 এপসিলন এফ হতো। দুজনেই তো ফের্মি সারফেসের ঠিক উপরে বসে আছে এবং ওখানে তো ডিসপারশন রিলেশনটা হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে ওদের এনার্জিটা হচ্ছে রাফলি স্পিকিং 2 এপসিলন এফ। তাহলে এই যদি আমার এনার্জি হয় নন ইন্টারাক্টিভ কেসে, তাহলে ইন্টারাকশন দিলে এনার্জি কত দাঁড়াচ্ছে সেটাকে আমি এই থ্রেশহোল্ড থেকে মাপার চেষ্টা করছি। এটা বোঝা গেল যে এনার্জিটা আমি কি কনভেনশনে মাপছি? আমি ফের্মি এনার্জি থেকে এনার্জি মাপছি। বলো স্যার, ওই থ্রেশহোল্ডের ব্যাপারটা আরেকবার বলুন, যেটা বললেন। হ্যাঁ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ধরো সরি, তুমি এই ইলেকট্রনের এনার্জি মাপার চেষ্টা করছো, তা তুমি দেখবে যে এনার্জি যাই মাপো না কেন সেটা তো ফের্মি এনার্জি থেকে বড় হবে, কারণ এরা তো আর ফের্মি সারফেসের ভিতরে ঢুকতে পারছে না, হ্যাঁ তাই না? তার মানে তো মিনিমাম এনার্জিটা হচ্ছে ফের্মি সারফেসের মাথায়, আর তার থেকে উপরে যে কোনো জায়গায় এনার্জি হতে পারে। তাহলে এনার্জি মাপার সময় বুদ্ধিমানের কাজ হচ্ছে তলার অংশটাকে বাদ দিয়ে দাও, বারবার আর ওই অংশটা মাপবো কেন, যেটা ফিক্সড ভ্যালু সেটা বাদ দিয়ে দাও। যেহেতু দুটো ইলেকট্রন আছে সেই জন্য দুখানা এপসিলন এফ। হ্যাঁ হ্যাঁ। তাহলে এদের টোটাল এনার্জি যখন মাপবো তার থেকে 2 এপসিলন এফ যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এই ফের্মি সারফেস থেকে আসলে কতটা এনার্জি বাড়ছে বা কম বাড়ছে সেই হিসেবটা আমি করতে পারবো। ঠিক আছে, সেটাই হচ্ছে কি আমার এনার্জি আইগেন ভ্যালু ই। তার মানে এখানে আমি এনার্জিটা মাপছি হচ্ছে ফের্মি সারফেস থেকে। এই দুই ফ্যাক্টরটা কিন্তু দুটো ইলেকট্রনের জন্য এসেছে। বেশ, এবারে এই 2 নম্বর ইকুয়েশনে আমি 1 নম্বর ইকুয়েশনটাকে সাবস্টিটিউট করব, অর্থাৎ এই যে ফাই এর ফর্ম এটাকে আমি এখানে সাবস্টিটিউট করব। এটা যদি আমি করি, আমি এই ইকুয়েশনগুলো সবই হোমওয়ার্ক এক্সারসাইজ হিসেবে তোমাদের অ্যাসাইন করছি, তোমরা ডিটেইল ডেরিভেশনটা হাতে কষবে। যদি বসাও তাহলে দেখতে পাবে যে তুমি এইরকম একটা ইকুয়েশন পাচ্ছ। ঠিক আছে, ডান দিকটা যেমনকার তেমন আছে। হ্যাঁ বলো স্যার। এইটা যেটা বললেন এটা স্যার পুরোটা কষেছি, এটাই এসেছে, মানে ডেরিভেটিভ করে। কিন্তু স্যার প্রশ্নটা স্যার, আমি শুধুমাত্র ফার্স্ট টার্মের ক্ষেত্রেই ফাইটাকে রিপ্লেস করেছি, বাকিগুলো তো রিপ্লেস করতেই পারতাম। করেছি তো, আমি কি এখানে ফাই এর বদলে অন্য কিছু বসিয়েছি? আমি তো ফাই রেখেছি। হ্যাঁ, মানে ফাই এর ভ্যালুটা স্যার আর বসালাম না। বসিয়ে কোনো লাভ হতো না, মানে এক্ষুনি কোনো লাভ নেই, সেই জন্য বসাইনি, যখন দরকার হবে তখন বসাবো। ঠিক আছে, ফাইটা চেঞ্জ করিনি। বেশ, এবারে আমরা দেখি যে এর ফলে কি দাঁড়ালো। তাহলে এই 3 নম্বর ইকুয়েশনটা যেটা লিখেছিলাম, এটা এই ইকুয়েশন থেকে আমরা স্টার্ট করছি, যেখানে এক্সপ্লিসিটলি অ্যাকচুয়ালি দেখো যে এখানে কাইনেটিক এনার্জি অপারেটর এই দুটো অপারেটর আছে, যেটা কিনা নন ট্রিভিয়ালি অপারেট করবে অন দিস ওয়েভ ফাংশন, সেইটা আমরা করিয়েছি। করার পরে এই জিনিসটাকে এই ফর্মে লিখেছি। ঠিক আছে, এখানে এমন কোনো অপারেটর নেই যেটা কিনা স্পেসিফিক্যালি স্মল আর বা ক্যাপিটাল আর চিনে তার উপর অপারেট করতে পারে, এটা তো নাম্বার, সুতরাং এগুলো মাল্টিপ্লিকেটিভ পার্ট হিসেবে থেকে গেছে। ফাই আর যেমনকার তেমন আমি এখানে রেখেছি। তাহলে 3 নম্বর ইকুয়েশন থেকে আমি শুরু করছি, করে প্রসিড করছি। বেশ, এই হচ্ছে আমার 3 নম্বর ইকুয়েশন। এখন আমি এই যে ই টু দা আই কে ডট আর এই ফ্যাক্টরটা থেকে
এটাকে আমি তাড়াতে চাই, এটাকে যদি আমি তাড়াই, আচ্ছা তারা এখানে বোধহয় একটা গন্ডগোল হয়েছে, এখানে হ্যাঁ না ঠিকই আছে, এখানে এখন ফাই বসে আছে, তার মানে এখানেও কিন্তু একটা ই টু দা আই কে ডট আর আছে। বেশ, তার মানে এখানে একটা ই টু দা আই কে ডট আর আছে, এখানে আমি এক্সপ্লিসিট ই টু দা আই কে ডট আর দেখতে পাচ্ছি, এখানে আছে এখানে আছে, এই ই টু দা আই কে ডট আর দিয়ে চারটে ভাগ টাগ করে দিলাম, তাহলে ই টু দা আই ক্যাপিটাল কে ডট আর এই টার্মটা চলে যাবে। আচ্ছা এবারে কি করব, যা পড়ে রইলো তাকে আমি বাঁ দিক থেকে ই টু দা মাইনাস আই কে প্রাইম ডট আর দিয়ে গুণ করব, ঠিক আছে, এবং হোল ভলিউমের উপরে ইন্টিগ্রেট করব। এই কর্মটি যদি আমি করি, বুঝতেই পারছো যে এটা আবার তোমার হোমওয়ার্ক প্রবলেম, যেখানে ই টু দা মাইনাস আই কে ডট আর দিয়ে গুণ করলাম এবং তারপরে হোল ভলিউমের উপর ইন্টিগ্রেট করলাম। খেয়াল করে দেখো যে এখানে কিন্তু এই পার্টটা এখন আর নেই, তাহলে এখানে ফাই এর মধ্যে কি পড়ে আছে, ফাই এর মধ্যে পড়ে থাকবে এখন এই যে এই অংশটুকু, ঠিক আছে, along with a factor of 1 by gamma। তো সেই জিনিসগুলো আমি এখানে বসিয়ে দেবো, এখানে বসাবো, এটা তো যা ছিল রয়েছি, সিমিলারলি ভিআরেও তাই বসাবো, এখানেও তাই বসাবো, ঠিক আছে। এবং এই ভলিউম ইন্টিগ্রেশনটা যে আমি করে ফেলবো, সঙ্গে সঙ্গে তুমি দেখবে যে এই রেজাল্টটা পাওয়া যাবে। এটা নিজেরা হোমওয়ার্ক হিসাবে ভেরিফাই করো যে এই ইকুয়েশনটা আসছে কিনা। আমি প্রথমটা হয়ে যাচ্ছে স্যার, কোনটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ফার্স্ট হ্যাঁ, দ্বিতীয়টা আসছে না। দ্বিতীয়টা আসবে কারণ এখানে তুমি ই টু দা মাইনাস আই কে প্রাইম আর দিয়ে গুণ করেছো, তাই তো, আর এখানে সাম ওভার কে ই টু দা আই কে ডট আর দিয়ে গুণ আছে, এখান থেকে তো ই টু দা আই ক্যাপিটাল কে ডট আরটা তাড়িয়েছো, কিন্তু ওই যে সাম ওভার কে ই টু দা আই কে ডট আই স্মল কে ডট স্মল আর ওই পার্টটা তো রয়ে গেছে। তার মানে ইন্টিগ্রালের মধ্যে কি থাকবে, ই টু দা মাইনাস আই কে প্রাইম ডট আর ভি আর ই টু দা আই কে প্রাইম ডট আর ডি আর। এইটা করলে বেসিক্যালি এরকম একটা ম্যাট্রিক্স এলিমেন্ট আসবে, যে ম্যাট্রিক্স এলিমেন্টটা হচ্ছে এরকম একটা ইন্টিগ্রাল। ও সরি, এখানে একটা ভি থাকবে, এই ভিটা মিস হয়ে গেছে, এই ইন্টিগ্রালের ভিতরে একটা ভি থাকবে, এখানে একটা ভি মিস হয়ে গেছে। বেশ, তাহলে এরকম একটা ভি এর একটা ম্যাট্রিক্স এলিমেন্ট এখানে থাকবে, ঠিক আছে। বেশ, এখন দেখো যে এই যে স্টেট গুলো কে লেস দ্যান কে এফ এরা অলরেডি ফিল্ড, তাহলে ফর কে লেস দ্যান কে এফ এ এই এ কে কোএফিসিয়েন্টটা হবে 0, কারণ তারা কিন্তু এখানে পার্টিসিপেট করছে না স্ক্যাটারিং প্রসেসে, বুঝতে পারছো। এই যে পুরো স্ক্যাটারিং প্রসেসটা ঘটছে এটা তো ফের্মি সারফেসের বাইরে ঘটছে, তাহলে ফের্মি সারফেসের ভেতরের যে ওয়েভ ভেক্টর গুলো সেটা এই প্রসেসের মধ্যে ইনভলভ হবে না, তাহলে সেই ওয়েভ ভেক্টরের করেসপন্ডিং এ কে এর ভ্যালু গুলো হচ্ছে 0। তুমি তো যখন সাম করেছিলে তখন সমস্ত কে এর উপরে সাম করে লিখেছিলে, ঠিক আছে, আসলে তার মধ্যে এই কে গুলো বাদ চলে যাবে যেগুলো কিনা লেস দ্যান কে এফ। এবার দেখো যে কুপার এই ইকুয়েশনটাকে 4 নম্বর ইকুয়েশনটাকে সলভ করতে গিয়ে কিছু অ্যাপ্রক্সিমেশনের সাহায্য নিয়েছে। এতক্ষণ দেখো যে আমরা পোটেনশিয়ালের নেচার সম্পর্কে কিছু বলিনি, এবার আমরা কুপারের অ্যাজাম্পশনটাকে এখানে এক্সপ্রেস করছি। উই অ্যাসিউম দ্যাট দেয়ার ইজ এ ভেরি উইক অ্যাট্রাকটিভ ইন্টারাকশন বিটুইন দ্য পেয়ার অফ ইলেকট্রনস, ঠিক আছে। এই যে অ্যাট্রাকটিভ ইন্টারাকশন এটা হচ্ছে কুলম্ব রিপালশন এবং ইলেকট্রন ফোনন বা ফোনন মিডিয়েটেড ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশনের যৌথ ফল, অর্থাৎ এই রিপালসিভ পার্ট এবং এই অ্যাট্রাকটিভ পার্ট এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে যে নেট অ্যাট্রাকটিভ ইন্টারাকশন পড়ে থাকে কুপার সেইটারই কথা বলছেন এবং ধরে নিচ্ছেন যেটা বেসিক্যালি একটা উইক অ্যাট্রাকটিভ ইন্টারাকশন বিটুইন দ্য ইলেকট্রনস। এখন দেখো যে এই যে ম্যাট্রিক্স এলিমেন্টের কথা বলেছিলাম, এই ম্যাট্রিক্স এলিমেন্টটা হচ্ছে এরকম একটা ইন্টিগ্রাল, খেয়াল রেখো যেখানে একটা ভি আর আছে, ভি অফ আর আছে। তো কুপারের অ্যাজাম্পশন হচ্ছে যেটা লেজিটিমেট অ্যাজাম্পশন, যে আমি যখন কিনা ওই কে ওয়েভ ভেক্টরটা এমন হচ্ছে যে এনার্জি অফ দ্য ইলেকট্রন লাইজ উইদিন দিস রেঞ্জ, এই রেঞ্জটা কত না দেখো, খেয়াল করে দেখো যে ইলেকট্রনটা যদি কোনো ইন্টারাকশন না করে তাহলে ওর এনার্জি ছিল এপসিলন এফ, কারণ একদম ফের্মি এনার্জির উপরে বসিয়েছি। আর যদি কোনো ইন্টারাকশন করে, ফোনন মিডিয়েটেড ইন্টারাকশন করে, তাহলে ওর এনার্জিটা কোথায় যেতে পারে না একটা এইচ ক্রস ওমেগা ফ্রিকোয়েন্সির একটা মানে এনার্জির একটা ফোনন ও অ্যাবজর্ব করতে পারে। কারণ আমরা জানি যে যখন নাকি ইলেকট্রন ফোনন মিডিয়েটেড অ্যাট্রাকশন হবে তখন একটা ইলেকট্রন ফোনন ছাড়বে, অন্য ইলেকট্রনটা ফোনন গিলে ফেলবে, ঠিক আছে।
তাহলে এখানে যে টোটাল এনার্জি আনসার্টেনটি তৈরি হবে সেটা হচ্ছে বিকজ অফ দ্য এনার্জি অফ দ্য ফোনন, সেই এনার্জিটা হচ্ছে এইচ ক্রস ওমেগা। তাহলে যে ইলেকট্রনটার কথা আমরা বলছি সেটার ভ্যালুটা ওই এপসিলন এফ থেকে এপসিলন এফ প্লাস এইচ ক্রস ওমেগার মধ্যে থাকবে। ঠিক আছে, এই যে দুটো মোমেন্টাম স্টেট একটার থেকে আরেকটা স্ক্যাটার করে যাচ্ছে, এই দুটো মোমেন্টাম স্টেট আসলে এই শেলের মধ্যে থাকবে। আমি একটু ছবি আঁকি। আচ্ছা, দেখো যে এই যে ভেতরের অংশটা, ভেতরের স্ফিয়ারটা, এটা হচ্ছে ফিল্ড ফেরমি স্ফিয়ার। আর আমি যে দুটো ইলেকট্রনের কথা বলেছিলাম, বোঝা যাচ্ছে যে ইলেকট্রন দুটো তো ফেরমি সারফেসের ঠিক উপরে অ্যাড করেছিলাম, দুটো ফ্রি ইলেকট্রন। এবার এদের মধ্যে ইন্টারাকশন দিয়েছি, তাহলে ইলেকট্রনগুলো স্ক্যাটার করে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করবে, এবং এই স্ক্যাটারিং প্রসেসটা যখন হচ্ছে তখন ওদের মধ্যে যে নেট অ্যাট্রাকশন সেটা তৈরি হচ্ছে ইলেকট্রন ফোনন স্ক্যাটারিং এর জন্য। তাহলে সেখানে একটা ফোননের এনার্জি ইনভলভড হবে, অর্থাৎ একটা ইলেকট্রন ফোনন গিলে ফেলতে পারে বা ফোনন উগড়ে দিতে পারে। তাহলে ওর যে এনার্জি সেটাতে খানিকটা চেঞ্জ হবে। এই চেঞ্জের পরিমাণটা কত হবে? ম্যাক্সিমাম এইচ ক্রস ওমেগা। কোথা থেকে এই ম্যাক্সিমামটা আমি মাপছি? না, ওর যে ইনিশিয়াল এনার্জি ভ্যালু ছিল, ইনিশিয়াল এনার্জি ভ্যালু ছিল ফেরমি এনার্জি ঠিক মাথায়, তাহলে সেই ফেরমি এনার্জি ঠিক মাথায় অর্থাৎ এই স্ফিয়ার থেকে আমি আরেকটা কনসেন্ট্রিক স্ফিয়ার নিলাম। এই স্ফিয়ারটা যদি রেডিয়াস কে এফ হয় তাহলে এখানে এই স্ফিয়ারের সারফেসে এনার্জিটা হচ্ছে এপসিলন এফ, যেটা কিনা এইচ ক্রস স্কোয়ার কে এফ স্কোয়ার বাই 2m। আর এই যে বড় স্ফিয়ারটা দেখতে পাচ্ছ এর যে করেসপন্ডিং, এটা একটা কনস্ট্যান্ট এনার্জি সারফেস, এর এনার্জিটা হচ্ছে এপসিলন এফ প্লাস এইচ ক্রস ওমেগা। অর্থাৎ এই যে শেলটা আমি তৈরি করেছি, এই শেলটা মানে হচ্ছে an excess of energy এইচ ক্রস ওমেগা। তাহলে এই ইলেকট্রন দুটো যদি স্ক্যাটার করে ওরা ভেতরে আসতে পারবে না, ওরা বাইরে বাইরে থাকবে। বাইরে ওরা কত দূর পর্যন্ত যাবে? ওরা কি এখান থেকে স্ক্যাটার করে এখানে চলে যেতে পারে? উত্তরটা হচ্ছে না। তার কারণ হচ্ছে যে এনার্জি কনজারভেশনের জন্য ওদেরকে আসলে এই ফেরমি সারফেসের ধারে কাছেই থাকতে হবে, কারণ এই যে এনার্জি যেটা অ্যাবজর্ব করতে পারে বা ছাড়তে পারে সেটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ এইচ ক্রস ওমেগা। তাহলে ওর এনার্জিতে যে চেঞ্জটা হতে পারে সেটা হচ্ছে অ্যাট বেস্ট অফ দ্য অর্ডার অফ এইচ ক্রস ওমেগা। তাহলে ইলেকট্রন দুটো যতই ঘুরে টুরে বেড়াক না কেন, ওকে আসলে এই যে কনসেন্ট্রিক শেলটা দেখতে পাচ্ছ এই শেলের মধ্যেই ঘোরাফেরা করতে হবে। এই পয়েন্টটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, স্যার বলছি প্রথম ইলেকট্রনটা যে স্যার হ্যাঁ। ছাড়ছে তার তো তাহলে স্যার ইএফ এর থেকে এনার্জিটা কমে যাচ্ছে, মানে ওই না, কমতে পারবে না তো, সেখানে তো মজাটা আছে, কারণ ফেস স্পেস তো ব্লক করা আছে। হ্যাঁ বুঝতে পারছো? ফেস স্পেস ব্লক করা আছে, যেন কমতে পারবে না। ওকে এনার্জি এবং মোমেন্টাম কনজার্ভ করি এমন একটা জায়গায় যেতে হবে যাতে করে কিনা ওই এনার্জি এবং মোমেন্টাম কনজারভেশন কন্ডিশনটা স্যাটিসফাইড হয় এবং ওর এনার্জিটা এপসিলন এর থেকে কম হতে পারবে না। তাহলে ওর যাওয়ার মাত্র একটাই জায়গা আছে, সেটা হচ্ছে এই যে চুলোতেই যাক না কেন ওকে এই শেলটার মধ্যে থাকতে হবে, এবং অন্য যে স্ক্যাটার্ড মোমেন্টাম কম্পোনেন্টটা সেটাকে এই শেলের মধ্যে থাকতে হবে। অর্থাৎ যেখানেই যাক না কেন ওই কে আর কে প্রাইম কে এই স্ফেরিক্যাল শেলটার মধ্যে থাকতে হবে। এবং যেহেতু আমি সুপার কন্ডাক্টিভিটি ফেনোমেনাটা লো টেম্পারেচারে অবজার্ভ করি, সুতরাং এইচ ক্রস ওমেগা উইল নট বি ভেরি লার্জ। এটা বোঝা গেল? লো এনার্জি ফোনন তৈরি হবে। তো তা যদি হয় তাহলে ওই যে স্ফেরিক্যাল শেলটা বার করেছি ওটা আসলে থিকনেসটা খুব বেশি হবে না। তাহলে ওটার থিকনেসটা যদি খুব বেশি না হয়
তাহলে ওই স্মল উইন্ডোতে এই যে ভি এর যে ম্যাট্রিক্স এলিমেন্ট বার করেছি ওটাকে আমি ভার্চুয়ালি কনস্ট্যান্ট ধরে নিতে পারি। অর্থাৎ সেলের এক মাথা থেকে আরেক মাথায় গেলে আমি ধরে নিচ্ছি যে ওই যে ম্যাট্রিক্স এলিমেন্ট অফ ভি এটার খুব গ্রস চেঞ্জ হচ্ছে না। এটা একটা অ্যাপ্রক্সিমেশন, কিন্তু এটা একটা গুড অ্যাপ্রক্সিমেশন যদি আমি সাফিসিয়েন্টলি লো টেম্পারেচারে থাকি, কারণ তখন ওই শেলের উইথটা খুব ছোট। অর্থাৎ শেলের উইথটা যতখানি সরু তাতে করে ওই ভি ম্যাট্রিক্স এলিমেন্টটার ভি এর ম্যাট্রিক্স এলিমেন্টের কোনো সেন্সিবল ভেরিয়েশন দেখতে পাবো না। সো টু এ ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন কুপার অ্যাসিউম দ্যাট দিস ম্যাট্রিক্স এলিমেন্ট ইজ এ কনস্ট্যান্ট, এবং যেহেতু আমি অ্যাট্রাকটিভ ইন্টারাকশন ধরেছি সো আই পুট ইট টু বি মাইনাস ভি। ঠিক আছে, তার মানে যদি এই মোমেন্টাম গুলো এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এই ম্যাট্রিক্স এলিমেন্টটাকে আমি মাইনাস ভি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কিন্তু যদি মোমেন্টাম গুলো এই উইন্ডোর বাইরে কোথাও থাকে, সেটা হতে পারে যে ফেরমি এনার্জির ভেতরে, হতে পারে যে ওই দুটো কনসেন্ট্রিক শেলের বাইরে, এই দুটো কোনো জায়গাতেই আমি এই স্ক্যাটারিং ম্যাট্রিক্স এলিমেন্টটা দেখতে পাবো না। ঠিক আছে, ফেরমি এনার্জি দেখতে পাবোই না ফেরমি সারফেসের ভেতরে, কারণ সেখানে ফেস স্পেস ব্লক করা আছে। আর ওই যে শেলটা তার বাইরেও দেখতে পাবো না, কারণ ওখানে একটা এনার্জি রেস্ট্রিকশন থাকবে। সেই রেস্ট্রিকশনটা ইজ ইম্পোজড বাই দ্য করেসপন্ডিং ফোনন এক্সাইটেশন। অর্থাৎ ফোননের এনার্জিটা যদি খুব বেশি না হয় তাহলে ইলেকট্রনগুলোর এনার্জি খুব অ্যাব্রাপ্টলি খুব হাই চেঞ্জ করতে পারে না, যাতে করে ওটা ফেরমি সারফেস থেকে খুব দূরে গিয়ে পড়তে পারে। তাহলে ওটা থাকবে হচ্ছে ফেরমি সারফেসের খুব ধারে কাছে, এবং তা যদি হয় তাহলে ওই শেলটুকুর মধ্যে আমি এরকম একটা অ্যাপ্রক্সিমেশন করলাম, এবং আদারওয়াইজ দিস ম্যাট্রিক্স এলিমেন্ট উইল বি জিরো। এইটা হচ্ছে কুপারের অ্যাপ্রক্সিমেশন। প্রথমত একটা উইক অ্যাট্রাকটিভ ইন্টারাকশন ধরে নেওয়া হলো, যেটা কিনা এই দুটো ইন্টারাকশনের সাম টোটাল এফেক্ট, আর ম্যাট্রিক্স এলিমেন্টের জন্য এইরকম একটা অ্যাপ্রক্সিমেশন করা হলো। বেশ, এবার দেখো যে টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য পেয়ার, সেটা আমরা বোধহয় আগে কোথাও একটা লিখে রেখেছি। সেই জিনিসটাকে যদি আমরা লিখি তাহলে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা যদি তুমি কষো তাহলে তুমি দেখতে পাবে যে এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে যে তোমার 2m মাসের একটা পার্টিকেল, যেটা কিনা সেন্টার অফ মাস মোমেন্টাম নিয়ে এগোচ্ছে, তার জন্য কাইনেটিক এনার্জি। আর m/2 মাসের একটা রিডিউস মাসের একটা পার্টিকেল, যেটা কিনা স্মল কে মোমেন্টাম নিয়ে এগোচ্ছে, তার কাইনেটিক এনার্জি। ঠিক আছে, সেই দুটোর সাম। অর্থাৎ ওই যে পার্টিকেল দুটোকে আমি ইন্টারাকশনের আগে যে এনার্জি দিয়ে ছেড়েছিলাম তার সঙ্গে এটা হবে গিয়ে সমান। ঠিক আছে, সেটাকে আমি এপসিলন কে কমা স্মল কে লিখেছি। তাহলে দেখো যে আমি যে আইগেন ভ্যালু ইকুয়েশন লিখছিলাম, সেই আইগেন ভ্যালু ইকুয়েশন কোথায় গেল? এই যে আইগেন ভ্যালু ইকুয়েশন লিখছিলাম, এই আইগেন ভ্যালু ইকুয়েশনটাকে আমি এখন এই ফর্মে লিখে ফেলতে পারি, যেখানে আমি একটা কনস্ট্যান্ট ডিফাইন করেছি। সেই কনস্ট্যান্টের মধ্যে আসলে ভি এর ম্যাট্রিক্স এলিমেন্টটা ঢুকে আছে। কনস্ট্যান্টটাকে আমি এই ফর্মে লিখেছি, এবং সেটা কখন সত্যি হবে না, এই যে সাম ওভার একে বা এই যে অল দ্য মোমেন্টাম ইন্ডিসেস অ্যাপিয়ারিং ওভার হিয়ার দে উইল স্যাটিসফাই দিস রেস্ট্রিকশন। অর্থাৎ যে মোমেন্টাম ওয়েভ ভেক্টর গুলোর কথা বলছি সেই ওয়েভ ভেক্টর গুলো ওই শেলের মধ্যে এনক্লোজড আছে। তাহলে এই হচ্ছে কুপারের তৈরি করা এফেক্টিভ আইগেন ভ্যালু ইকুয়েশন। ঠিক আছে, এই স্টেপ গুলো কিন্তু তোমরা প্রত্যেকটা অ্যালজেব্রা ভেরিফাই করবে। বলছিলাম যে কুপার পেয়ারটা যে স্যার এই শেলের মধ্যে থাকবে, স্যার সেটা তো এনার্জিটা তো স্যার ওই যে মানে ফ্র্যাকশন এইচ কার ওমেগার তো ফ্র্যাকশন হতে পারে নাকি? সেটা এতটাই স্মল যে সেটারও ফ্র্যাকশন হবে? হ্যাঁ, মানে ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে যে দেখো যেখানে এইচ ক্রস ওমেগা পর্যন্ত আমি এনার্জি এক্সাইট করতে পারি, ম্যাক্সিমাম এনার্জি যেটা এক্সাইট করতে পারি ফোনন এনার্জি, সেটা হচ্ছে এইচ ক্রস ওমেগা। আমি যদি ওর থেকে কম এনার্জির ফোনন এক্সাইট করি তাহলে দেখো যে আরেকটু স্মল এনার্জি স্ক্যাটারিং হবে। কিন্তু ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে এইচ ক্রস ওমেগা, যেখানে ওমেগাটা হচ্ছে ওই ম্যাক্সিমাম পসিবল ফোনন ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওই টেম্পারেচারে ওমেগাটা তো নিজেই খুব স্মল। হ্যাঁ, স্মল তো, সেটা স্মল বলেই ওই উইন্ডোটাও খুব থিন। উইন্ডোটা থিন বলেই আমি ধরে নিচ্ছি যে উইন্ডোর এক মাথা থেকে আরেক মাথায় যেতে, অর্থাৎ কে এর ভ্যালু চেঞ্জ করালে এই কোয়ান্টিটিটার বিশেষ কোনো চেঞ্জ হচ্ছে না, ওটা মাইনাস ভি থেকে যাচ্ছে। ঠিক আছে, বেশ, তাহলে এই যে থিন উইন্ডো এর মধ্যেই আমাকে মোমেন্টাম গুলোকে রেস্ট্রিক্ট করতে হবে, এবং সেটা রেস্ট্রিক্ট করে আমাকে এই আইগেন ভ্যালু ইকুয়েশন সলভ করতে হবে, যেখানে সি কে আমি এইভাবে রিডিফাইন করে নিয়েছি। বেশ, তাহলে দেখো যে আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম, কোথায় গেল,
এই জাস্ট দিস ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমি একটা সেলফ কনসিস্টেন্ট ইকুয়েশন লিখে ফেলতে পারি। সেই ইকুয়েশনটা হচ্ছে এইটা, 6 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবং এখানে যে সামেশন ওভার কে ক্যারি ওভার করা হচ্ছে, খেয়াল রাখতে হবে যে এই কেটা কিন্তু হচ্ছে যে তোমার ওই মোমেন্টামের উপরে যে রেস্ট্রিকশন রেখেছিলাম সেই রেস্ট্রিকশন মেনে এই সামটা করতে হবে, অর্থাৎ ওই শেলের বাইরের যে মোমেন্টাম সেগুলোর উপরে আমি এই সামেশনটা ক্যারি আউট করব না। ঠিক আছে, এই 6 নম্বর ইকুয়েশনটা কি করে এলো সেটা তোমরা নিজেরা একটু চেক করো, দেখবে যে দুপাশ থেকে কনস্ট্যান্ট পার্ট কেটে কুটে গিয়ে এইরকম একটা ইকুয়েশন এসে পৌঁছবে। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করে ফেলতে পারি তাহলে আমরা ওই ইন্টারাকশন থাকা অবস্থায় ইলেকট্রন পেয়ারের এনার্জি ই বার করতে পারবো। খেয়াল রেখো যে এই এনার্জি ইটা কিন্তু মাপা হয়েছে ফ্রম দ্য টপ অফ দ্য ফের্মি সারফেস। এখন দেখি যে এই ইটা আমরা কি করে বার করা যায়। এই যে সেলফ কনসিস্টেন্ট ইকুয়েশন পেলাম, এখান থেকে সত্যি সত্যি কি করে ই কষে বার করব। আমরা যদি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি মাপি, সেটাকে আমি মাপছি তো হচ্ছে গিয়ে আবার ওই 2 এপসিলন এফ এর উপর থেকে, তাহলে আমি এপসিলন বলে একটা প্যারামিটার ডিফাইন করলাম যেটা কিনা হচ্ছে মেজার অফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য 2 ইলেকট্রনস। সেটা কি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কাইনেটিক এনার্জি মাইনাস দ্য ওই 0th এনার্জি, সেটা হচ্ছে যে দুটো ইলেকট্রনের জন্য ওই ফের্মি সারফেসের উপরে বসানোর সময় আমার যতটা এনার্জি কস্ট করেছিল। তার মানে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনটাকেও যদি আমি দুটো ইলেকট্রনকেও যদি আমি ওই ফের্মি সারফেসের টপ থেকে মাপি, তাহলে এইটা হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি রেজাল্ট। আমি এখানে এনার্জি মাপামাপি যা করব সবই ওই ফের্মি সারফেসের ওপর থেকে, তার কারণ ওই ভেতরের অংশটা তো কনস্ট্যান্ট, ওটা নিয়ে আমি মাথা ঘামাবো না। বেশ, তাহলে এখন দেখো এই যে সামটা রয়েছে, এই সামটাকে এবার আমি ইন্টিগ্রালে কনভার্ট করব। ইন্টিগ্রালে কনভার্ট করতে গেলে তুমি জানো যে কে স্পেস থেকে এনার্জি স্পেসে যেতে গেলে একটা ডেনসিটি অফ স্টেটস মার্কা জিনিস আসবে, তাহলে এখানে ডেনসিটি অফ স্টেটস আসবে। আর দেখো যে এই এপসিলন কে বাই কে প্রাইম থেকে যদি 2 এপসিলন এফ বাদ দিয়ে দিই, তাহলে এখানে একটা এপসিলন আসবে, তার মানে তলায় একটা ই মাইনাস এপসিলন আসবে, এখানে একটা ডেনসিটি অফ স্টেটস আসবে, আর একটা ডি এপসিলন আসবে, বাইরে মাইনাস ভি যেমনকার তেমন থাকবে, আর সামেশন ওভার কে এর জায়গায় একটা ইন্টিগ্রাল ওভার এপসিলন তৈরি হবে। এবং এখানে খেয়াল করে দেখো যে এপসিলনের রেঞ্জটা কত হবে, সেটা একটু ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে যে আমি কে এর যে শেলটা নিয়েছিলাম সেটা কোথায় ছিল না, ফের্মি সারফেসের উপর থেকে ওই ফের্মি সারফেস প্লাস এইচ ক্রস ওমেগা পর্যন্ত ছিল। এখন আমার এই ক্যালকুলেশনে এপসিলনটাকে তো আমি মাপছি 2 এপসিলন এফ থেকে, তাহলে এর যে লোয়েস্ট এনার্জি সেটা হচ্ছে গিয়ে ওই এপসিলন জিরো, এপসিলন জিরো হচ্ছে গিয়ে লোয়েস্ট কাইনেটিক এনার্জি, অর্থাৎ ওই 2 এপসিলন এফ এর কাছাকাছি একটা কিছু। তাহলে সেটাকে আমি বললাম এপসিলন জিরো, যেটা কিনা আসলে ফের্মি সারফেসের খুব ধারে কাছে, এবং সেখান থেকেও কত অবধি যেতে পারে না এইচ ক্রস ওমেগা পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, তা এই যদি ঘটনা ঘটে তাহলে আমি এখানে ডেনসিটি অফ স্টেটস এর ক্ষেত্রে একটা অ্যাপ্রক্সিমেশন করব। যেহেতু এই এনার্জি শেলটা খুব স্মল, বা যদি তুমি মোমেন্টাম শেলের কথায় ভাবো তাহলে মোমেন্টাম শেলটা খুব থিন, তাহলে ওই মোমেন্টাম শেলের ভেতরে যে কটা এনার্জি স্টেট পড়েছে তাদের জন্য যদি আমি ডেনসিটি অফ স্টেটস ক্যালকুলেট করি, আমি দেখবো যে ডেনসিটি অফ স্টেটস খুব একটা চেঞ্জ হচ্ছে না। তাহলে একটু ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ওই ডেনসিটি অফ স্টেটস ফর এনার্জিজ উইদিন দ্যাট শেল, এটাকে আমি ডেনসিটি অফ স্টেটস অ্যাট দ্য ফের্মি এনার্জি দিয়ে রিপ্লেস করতে পারি, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজে এখন ফের্মি এনার্জি ভ্যালুটা হচ্ছে গিয়ে 0, কারণ আমি এনার্জিটা মাপামাপি করছি ফের্মি এনার্জি থেকে, সেই জন্য এটাকে আমি রো 0 বলে ডিক্লেয়ার করেছি। এই নোটেশনটা সবাই বুঝতে পারলে? বেশ, আমি কিন্তু এনার্জিটা মাপছি হচ্ছে এপসিলন এফ থেকে, সেই জন্য আমি রো এর জায়গায় রো 0 লিখেছি। খেয়াল করে দেখো এখানে এপসিলন এফ প্লাস এইচ ক্রস ওমেগা লেখার কথা ছিল, আমি শুধু এইচ ক্রস ওমেগা লিখেছি। আর এখানে যে কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে যে পার্টিকেলটাকে যখন আমি ইনিশিয়ালি বসিয়েছিলাম তখন যে কাইনেটিক এনার্জি ছিল, হুইচ ইজ ইনফিনিটেসিমালি ক্লোজ টু এপসিলন এফ, তো আমি এপসিলন এফ বাদ দিয়েছি বলে সেটাকে আমি এই এপসিলন 0 বলে লিখেছি, যার ভ্যালুটা কিনা অলমোস্ট 0, কারণ পার্টিকেল দুটোকে আমি জাস্ট ফের্মি সারফেসের উপরে বসিয়েছিলাম। বেশ, তাহলে এবার আমাকে এই ইন্টিগ্রেশনটা করতে হবে। খুব ভালো, তাহলে দেখো যে এই এপসিলন 0 আগে যেমন বললাম এটা হচ্ছে স্মলেস্ট ভ্যালু অফ দিস, তাহলে এপসিলন 0টা হচ্ছে এই কাইনেটিক এনার্জি, আর এই এপসিলন 0টা হচ্ছে এই ফের্মি সারফেসের উপর থেকে যে এনার্জি, সেই এনার্জিটা হচ্ছে
ফর কে ইজ ইকুয়াল টু 0 মাইনাস 2 এপসিলন এফ। এই যে বললাম যে এপসিলন এফ থেকে বিয়োগ করে আমি বার করেছি এটাকে। তাহলে দেখো যে এই যে ইকুয়েশনটা, এটাকে আমি লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, এখানে একটা মাইনাস ভি আছে, আর এই রো জিরোটাকে আমি বাইরে বার করে নিলাম কারণ এটা কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রাল ওভার দিস থিং, এটা করলে পরে লগ অফ ই মাইনাস এপসিলন হয়। তাহলে এটা লগ অফ ই মাইনাস এপসিলন হলো, আর এখানে একটা এপসিলন 0 এইচ ক্রস ওমেগা হলো। আচ্ছা, এখানে বোধহয় একটা সাইনের কিছু গন্ডগোল হচ্ছে কিনা আমি একটু দেখি। না, সাইনের গন্ডগোল হবে না, কারণ এখানে ভেরিয়েবলটা ছিল এপসিলন আর এখানে মাইনাস এপসিলন আছে। সুতরাং ওটাকে এপসিলন মাইনাস ই করে লেখো, তাহলে এখানে মাইনাস এপসিলন আসবে আর এখান দিয়ে মাইনাস সাইনটা কেটে বেরিয়ে যাবে। সো আই উইল গেট এ প্লাস সাইন হিয়ার। ওকে, সো দিস ইজ গোয়িং টু বি দ্য অ্যাপ্রক্সিমেট ফর্ম অফ দিস ইকুয়ালিটি। এবার আমি লিমিটগুলো বসালাম, লিমিটগুলো বসালে আমি দেখতে পাচ্ছি যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, ইকুয়েশন নাম্বার 7। এখন দেখো যে যদি ইন্টারাকশনটা খুব উইক হয়, কতটা উইক না ভি টাইমস রো জিরো, এই জিনিসটা মাছ মাছ লেস দ্যান 1, ঠিক আছে? এটাকে বলা হয় উইক কাপলিং সুপার কন্ডাক্টর, অর্থাৎ যার এই কাপলিংটা মানে এই যে অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা ইজ ভেরি স্মল। অ্যাকচুয়ালি শুধু অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা দিয়ে হবে না, অ্যাট্রাকটিভ ইন্টারাকশন এবং ডেনসিটি অফ স্টেটস এট দ্য ফেরমি লেভেল, এই দুটো প্রোডাক্টকে কনসিডার করতে হবে। এটা হচ্ছে কন্ট্রোলিং প্যারামিটার। এটা যদি একের থেকে অনেক ছোট হয় তাহলে আমরা বলি যেটা হচ্ছে উইক কাপলিং সুপার কন্ডাক্টর। তাহলে যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে 7 নম্বর ইকুয়েশন থেকে আমি লিখতে পারি ই কে অ্যাপ্রক্সিমেটলি এটার সঙ্গে সমান। তোমরা এটা ডিরাইভ করবে যে 7 থেকে 8 নম্বরে এসে পৌঁছানো যায় আন্ডার দিস কন্ডিশন, এটা ভেরিফাই করবে, ঠিক আছে? তাহলে এনার্জি অফ দ্য পেয়ার সেটাকে আমি এই ফর্মে লিখে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে দেখো যে ভি যদি 0 হয় তাহলে পেয়ার হ্যাজ গট মিনিমাম ভ্যালু অফ ইটস কাইনেটিক এনার্জি, তার মানে ই হচ্ছে এপসিলন 0। আর ফর ভি যদি নন জিরো হয় তাহলে আমাদের একটা এনার্জি লোয়ারিং হচ্ছে, অর্থাৎ এপসিলন 0 থেকেও এনার্জিটা কমে আসছে, ঠিক আছে? তাহলে এই যে লোয়ারিং অফ এনার্জি, এটা আমাকে বলে দিচ্ছে যে আসলে একটা বাউন্ড স্টেট ফর্ম করলো দুটো ইলেকট্রনের। দেখো আমি আমাকে একটু রিফারেন্স করি, আমি দুটো ইলেকট্রনকে বসিয়েছিলাম জাস্ট ফেরমি এনার্জির বাইরে। তাহলে ওদের যে এনার্জি সেটা ছিল বেসিক্যালি তখন কাইনেটিক এনার্জি ছিল, সেই কাইনেটিক এনার্জিটা ছিল যে এপসিলন এফ টু এপসিলন এফ এর থেকে সামান্য বেশি, ইনফিনিটেসিমালি বেশি, সেই ভ্যালুটাই হচ্ছে এপসিলন 0, ঠিক আছে? এবার যখন আমি এই ভি ইন্টারাকশনটা সুইচ অন করলাম, আমি দেখলাম যে শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে এই উইক কাপলিং লিমিটে এনার্জির ভ্যালুটা এপসিলন 0 থেকে একটু নেমে গেছে। কতটা পরিমাণ নেমেছে না এই পরিমাণ নেমেছে, ঠিক আছে? তাহলে এটা যদি নেমে থাকে তাহলে এখন যে এনার্জি হলো সেটা আমি যখন দুটোকে ফ্রি পার্টিকেল ছেড়েছিলাম তখন যে এনার্জি দিয়ে ছেড়েছিলাম তার থেকে একটু কমে গেছে এনার্জি, ঠিক আছে? তার মানে দিস ইজ সিগনেচার অফ দ্য বাইন্ডিং অফ টু ইলেকট্রনস। এই এনার্জি লোয়ারিং হওয়ার ফলে ইলেকট্রন দুটো বাইন্ড করলো, সো দে আর গোয়িং টু ফর্ম আ পেয়ার। এখন দেখো যে এই ইকুয়েশনটা কিন্তু আমাকে বলে দিচ্ছে যে ভি যতক্ষণ অ্যাট্রাকটিভ ততক্ষণ পর্যন্ত ভি যত ছোটই হোক না কেন এইখানে কিন্তু একটা স্মল নেগেটিভ নাম্বার থাকবে এবং ই এর ভ্যালুটা এপসিলন 0 থেকে ছোট হবে এবং ওই বাউন্ড স্টেট ফর্ম করবে। সেই জন্য এই কুপারের বক্তব্য ছিল যে যত ছোট অ্যাট্রাকটিভ ইন্টারাকশনই হোক না কেন তাতে করে কিন্তু পেয়ার ফর্মেশনটা বন্ধ করা যাবে না, পেয়ার কিন্তু ফর্ম করবেই, ঠিক আছে? সো ইন দ্যাট সেন্স দিস ফেরমি এনার্জি ইজ আনস্টেবল টুয়ার্ডস ফর্মেশন অফ পেয়ার, ঠিক আছে? যত ছোটই ভি দাও না কেন ওর ন্যাচারাল টেন্ডেন্সি হবে এরকম বাউন্ড পেয়ার তৈরি করার। এখন দেখো যে এই বাইন্ডিংটা যদি এনহ্যান্স করতে হয় তাহলে আমি কি করতে পারি? আমি এমন একটা স্যাম্পল নেব যার রো 0টা হচ্ছে অনেক বেশি, ঠিক আছে? রো 0 যদি বেশি হয় তাহলে দেখো যে এই কোয়ান্টিটিটা কমে যাবে এক্সপোনেনশিয়ালের মাথায়, এক্সপোনেনশিয়ালের মাথায় এই জিনিসটা যদি কমে যায় তাহলে এই কোয়ান্টিটিটা একটু বাড়বে, তার মানে এই নেগেটিভ কন্ট্রিবিউশন একটু বাড়বে, তার মানে এনার্জিটা আরো বেশি বেশি করে কমবে এপসিলন 0 এর তুলনায়। তাহলে এই স্টেবিলিটিটা বেশি হবে কুপার পেয়ারের। তাহলে কুপার পেয়ারের বাইন্ডিংটা স্ট্রঙ্গার হবে যদি এই ডেনসিটি অফ স্টেটসটা লার্জার হয়। এটা লার্জার হবে যদি
এটা লার্জার হবে যদি ভিটাও লার্জ হয়, কিন্তু আমরা তো উইক কাপলিং সুপারকন্ডাক্টরের কথা বলছি, আমরা ভিটাকে আরবিট্রারিলি বাড়াতে পারবো না। তো সুতরাং আমরা যেটা বাড়াতে পারি সেটা হচ্ছে রো জিরোটাকে যদি আমরা বাড়াতে পারি বাই চুজিং এ সুটেবল স্যাম্পল, তাহলে কিন্তু সাফিসিয়েন্টলি লোয়ার এনার্জি তৈরি করা যাবে ফর দিস পেয়ার, এবং দ্য পেয়ার উইল বি স্টেবল। ওকে, আচ্ছা, এবার দেখি যে এই বাইন্ডিংটা কি করে ম্যাক্সিমালি স্টেবিলাইজড হয়। এটা দেখার জন্য আমরা আবার একটু আগের ছবিটায় ফিরে যাব, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট 2 মিনিটের ব্রেক নিচ্ছি। আমি একটু জল খেয়ে আসছি, আমরা এসে শুরু করব, 10 মিনিটের মধ্যে শেষ করব। ওকে, সো লেট আস কাম ব্যাক। আমরা যে ছবিটা এঁকে রেখেছি সেই ছবিটা একটু দেখাই। 2 নম্বর ছবিটা দেখো, আমি দুটো ইলেকট্রন কনসিডার করছি যারা কিনা ওই পেয়ার ফর্ম করতে পারে। ঠিক আছে, তাদের মোমেন্টাম হচ্ছে k1 আর k2। তাহলে এরাই হচ্ছে সেই দুটো পার্টনার ইলেকট্রন যারা কিনা নিজেদের মধ্যে স্ক্যাটার করবে, কিন্তু স্ক্যাটার করলেও তাদের যে ওয়েভ ভেক্টর সেটা ওই ফের্মি সারফেসের জাস্ট ওপরেই থাকবে, ওই এইচ ক্রস ওমেগা শেলের মধ্যে। তো দেখো যে আমি এই এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, আমার ছবিটা দেখা যাচ্ছে, সবাই পরিষ্কার দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো যে আমি এইখানে একটা অরিজিন নিয়েছি কে স্পেসে, নিয়ে কে রেডিয়াসে একটা স্ফিয়ার এঁকেছি, তার মানে এটা হচ্ছে সেই ফের্মি স্ফিয়ার। ঠিক আছে, আমার যে আলোচ্য ইলেকট্রন উইথ ওয়েভ ভেক্টর k1, দ্যাট ওয়েভ ভেক্টর উইল লাই সামওয়্যার ইন বিটুইন হিয়ার এন্ড দেয়ার। এখানে আমি দুটো কনসেন্ট্রিক স্ফিয়ার এঁকেছি, ভেতরের স্ফিয়ারটা হচ্ছে ফের্মি স্ফিয়ার, আর বাইরের স্ফিয়ারটা হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট এনার্জি সারফেস, যার এনার্জিটা হচ্ছে এপসিলন এফ প্লাস এইচ ক্রস ওমেগা, যেখানে ওমেগা হচ্ছে এইচ ক্রস ওমেগা হচ্ছে ম্যাক্সিমাল ফোনন এনার্জি। এটা পরিষ্কার সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে k1 ভেক্টরের যে অ্যারো হেড সেটা এই দুটো কনসেন্ট্রিক স্ফিয়ারের মাঝখানে কোথাও থাকবে, সেটা আমি এই ছবিতে এখানে এঁকেছি, কিন্তু সেটা এখানে না হয়ে এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো। ঠিক আছে, তার মানে k1 ভেক্টরের যে মুন্ডুটা অর্থাৎ ওই অ্যারো হেডটা সেটাকে ওই কনসেন্ট্রিক স্ফিয়ারের মধ্যে কোথাও একটা থাকতে হবে। ঠিক একইভাবে আমি যদি এইরকম একটা অরিজিন বেছে নিয়ে কে স্পেসে ওই কে ব্যাসার্ধের আরেকটা স্ফিয়ার আঁকতাম এবং এই পয়েন্ট থেকে একটা কেটা ভেক্টর জেনারেট করার চেষ্টা করতাম, তাহলে এখানে তার ম্যাচটা হতো, আর মুন্ডুটা গিয়ে ওই তোমার কি বলে ইয়েতে শেষ হতো, এই কনসেন্ট্রিক স্ফিয়ারের মধ্যে শেষ হতো, তাই তো? যদি আমি কে2 ওয়েভ ভেক্টরটা নেওয়ার চেষ্টা করতাম এরকম একটা স্ফিয়ার এঁকে, তাহলে এটাও গিয়ে এরকম কোন একটা জায়গাটা অ্যারো হেডটা শেষ হতো। তা আমি সেটাকে উল্টে এঁকেছি, কেটোটাকে এখান থেকে এখানে আঁকার বদলে আমি এখান থেকে এখানে এঁকেছি, অর্থাৎ অ্যারো হেডটা এখানে অরিজিনে টার্মিনেট করিয়েছি আর তার ল্যাচটা এখানে ঘোরাফেরা করছে। এটা কেন করেছি? কারণ আমি বলছি যে k1 আর k2 সামটাকে ক্যাপিটাল কে হতে হবে। তার মানে যে দুটো অরিজিন থেকে আমি k1 আর k2 কে আঁকার চেষ্টা করেছি তাদের মধ্যে একটা শিফট থাকতে হবে, সেই শিফটের পরিমাণটা হচ্ছে ক্যাপিটাল কে, কারণ এই ভেক্টর দুটোর সাম তো ক্যাপিটাল কে হবে। বোঝা যাচ্ছে যে আমি যে দুটো পার্টনার ইলেকট্রনের কথা বলেছি তাদের যে মোমেন্টাম k1 এবং k2 এঁকেছি তাদের সামটাকে কিন্তু ক্যাপিটাল কে হতে হবে, সেটা ওবে করে আমি এই ফিগারটা কনস্ট্রাক্ট করেছি। এটা সবার কাছে পরিষ্কার? হ্যাঁ স্যার। স্যার বলছি যে স্যার এই যে ক্যাপিটাল কে যেটা, সেটা তো মানে জিরো হতে পারে কি? মানে জিরো হতে পারে না তো? হতে পারে, পারে না সে ব্যাপারে আমরা কিছু বলিনি।
আমরা শুধু দেখেছি যে একটা ক্যাপিটাল কে থাকবে সেন্টার অফ মাসের মোমেন্টাম, কত হবে সেটা আমরা এখনো জানি না। ঠিক আছে, আমরা ইনফ্যাক্ট সেটাই ডিটারমিন করতে করতে চেষ্টা করছি। দেখো যে তাহলে কি হবে, যে এইরকম যদি কন্ডিশন হয় তাহলে k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু k, এই কন্ডিশনটা কেবলমাত্র স্যাটিসফাইড হবে যদি এই k1 ভেক্টরের মুন্ডু আর k2 ভেক্টরের ল্যাজ এই হ্যাশ করা জায়গাটার মধ্যে পড়ে অথবা এই অংশটার মধ্যে পড়ে। এটা বোঝা যাচ্ছে? k1 আর k2 যে কোনো দুটো আরবিট্রারি ভেক্টর হতে পারে না, প্রথমত এদের লেজা বা মুড়ো এই যে কনসেন্ট্রিক স্ফিয়ার এর মধ্যে পড়তে হবে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে k1 প্লাস k2 কে ক্যাপিটাল k এর সঙ্গে সমান হতে হবে। তাহলে এই ভেক্টর ডায়াগ্রামে যদি দুটো ওই পার্টনার মানে কুপার পেয়ার ইলেকট্রনের মোমেন্টাম k1 এবং k2 কে আমি ট্রেস করার চেষ্টা করি, তাহলে আমি দেখব যে k1 এবং k2 এর অ্যারোহেড এবং k1 এর অ্যারোহেড এবং k2 এর টেইল এটা যদি এই অংশটুকুর মধ্যে পড়ে তাহলে কুপার পেয়ারিং সম্ভব, যদি এই অংশটুকুর মধ্যে পড়ে তাহলেও কুপার পেয়ারিং সম্ভব, কারণ তখনই k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল k এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে এবং এদের দুজনের অ্যারোহেড এবং এই টেল এটা এই অংশগুলোর মধ্যে পড়ছে। ঠিক আছে, ধরো আমি k1 ভেক্টরটাকে এইখানে নিয়ে চলে, তোমরা কি আমার কার্সারের মুভমেন্ট দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো k1 ভেক্টরটাকে এখানে নিয়ে চলে এলাম, তাহলে কিন্তু আমি কোনো k2 ভেক্টর জেনারেট করতে পারবো না, কারণ এবারে যে k2 ভেক্টরটা আমি জেনারেট করব তার লেন্থটা কিন্তু kf এর থেকে ছোট হয়ে গেছে। আমি জানি যে k2 এর লেন্থটা kf এর ছোট হওয়া চলবে না, বুঝতে পারছো? তার মানে k1 এবং k2 কে সাইমালটেনিয়াসলি এই যে দুটো তোমার কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেল এর মধ্যে থাকতে হবে, এবং সেটা স্যাটিসফাই করতে গেলে এই যে কমন রিজিয়ন বিটুইন দ্য টু স্ফেরিক্যাল শেলস এর মধ্যে ওই দুটো ভেক্টরের লেজা মুড়োকে পড়তে হবে। এটা সবার কাছে পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। এখানে এখানে কোনো খটকা থাকলে বলো, দিস ইজ সামথিং নন ট্রিভিয়াল, যেটা বইতে খুব খুলে লেখা থাকবে না। দুটো ভেক্টরের সামটা কে হতে হবে, আর হচ্ছে যে ওদেরকে এই শেলের মধ্যে কোনো একটা জায়গায় ওদের লেজা বা মুড়ো পড়তে হবে। এই দুটোকেই যদি তাই করতে হয় তাহলে সাইমালটেনিয়াসলি এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে একমাত্র এই হাইলাইট করা রিজিয়নটাতে, তাই না? এবার দেখো যে ক্যাপিটাল কে কে যদি আমি অনেক বাড়িয়ে দিই, যখন স্ফিয়ার গুলো একে অন্যকে কাট করছে না বা ধরে যাক জাস্ট এক্সটার্নালি টাচ করছে, তাহলে এই হ্যাশ করা রিজিয়নটার ভলিউম কমে 0 হয়ে যাবে, তাই না? আমি যদি স্ফিয়ার দুটোকে দূরে সরিয়ে দিই তাহলে কমন রিজিয়নটা কমে যাবে। সিমিলারলি আমি যদি ক্যাপিটাল কে এর ভ্যালুটাকে কমাতে থাকি তাহলে ক্রমশ এই যে তোমার ওভারল্যাপ রিজিয়ন এটা পরিমাণে বাড়তে থাকবে, ঠিক তো? এবার তুমি দেখো যে এই ওভারল্যাপ রিজিয়নটা ম্যাক্সিমাম হবে যখন ক্যাপিটাল কে 0, তাই না? হ্যাঁ স্যার। তার মানে there will be so many k1 and k2 যারা কিনা এই পেয়ারিং কন্ডিশন স্যাটিসফাই করবে, এবং তাহলেই তুমি এই স্ট্রংগেস্ট বাইন্ডিং ইন দ্য সিস্টেম দেখতে পাবে। এই যে দুটো হেমিস্ফিয়ার যখন না k1 is equal to k2 আমরা বলিনি, k1 is equal to k2 নাও হতে পারে। তার কারণ হচ্ছে যে এই যে ভেক্টরটা, হ্যাঁ বলো না, মানে এই যে এই ছবিটা দেখে তা বুঝতে পারছো না তো, এই ছবিটা যতক্ষণ নাকি ক্যাপিটাল কেটা আরবিট্রারি ততক্ষণ k1 equal to k2 নাই হতে পারে, কিন্তু যখন আমি ক্যাপিটাল কেটাকে 0 নিয়ে আসবো তখন দেখো যে এই ওভারল্যাপ রিজিয়নটা ম্যাক্সিমাইজ হবে, আর ক্যাপিটাল কেটা যদি 0 হয় তাহলে k1 আর k2 ম্যাগনিটিউড সমান হবে, ডাইরেকশনটা উল্টো হবে। আচ্ছা আচ্ছা। তাহলে ক্যাপিটাল কে যদি 0 হয়ে যায় তাহলে মোমেন্টাম কনজারভেশন ইকুয়েশন থেকে k1 is equal to minus k2 এই জিনিসটা হবে। ক্লিয়ার? বেশ বেশ, তাহলে দেখো যে যত রকম পসিবল k1 k2 কম্বিনেশন হতে পারে সেইগুলো দিয়ে আমরা কুপার পেয়ার পেতে পারি, এবং সেইটা সবসময় ম্যাক্সিমাম হবে যখন ম্যাক্সিমাম ফেজ স্পেস পাওয়া যায়, যখন ক্যাপিটাল কেটা 0 হবে। ঠিক আছে?
তাহলে এটার জন্যই আমি সবচেয়ে বেশি স্টেবল বাইন্ডিং পাবো। তাহলে যে পেয়ারিং আমি সবচেয়ে ডমিনেন্টলি একটা সুপারকন্ডাক্টরের মধ্যে দেখব, সেখানে দেখব যে একটা ইলেকট্রন উইথ স্টেট কে is tending to pair up with an electron of wave vector minus k। ঠিক আছে, ঠিক একই রকম আর্গুমেন্ট দিয়ে আমরা জাস্টিফাই করতে পারি, যে আর্গুমেন্টটা একটু ইনভলভ বলে এখানে আমরা দিচ্ছি না, যে এই স্টেটগুলো একটা স্পিন সিংলেট স্টেট হবে, অর্থাৎ একটা ইলেকট্রনের যদি স্পিন আপ হয় তাহলে অন্য ইলেকট্রনটার স্পিন হবে ডাউন। তো এই ঘটনাটা যদি ঘটে তাহলে তুমি দেখো যে কুপার পেয়ার ফর্ম করবে ফর আরবিট্রারিলি স্মল অ্যাট্রাকটিভ ইন্টারাকশন, এবং যেখানে কিনা পেয়ারগুলো হবে এই রকম দুটো ইলেকট্রনের মধ্যে, কে আপ এবং মাইনাস কে ডাউন, এই পেয়ারের মধ্যে একটা বাউন্ড স্টেট ফর্ম করার সম্ভাবনা থাকবে। এবং এই ঘটনাটা ঘটবে বলেই আমি যদি এই কোয়ান্টিটিটাকে মাপার চেষ্টা করি, আমি দেখব যে যখন কে প্রাইমের ভ্যালুটা মাইনাস কে, তখন এর ভ্যালুটা অ্যাব্রাপ্টলি লার্জ হয়ে যাবে, কারণ দেয়ার উইল বি সো মেনি সাচ স্টেটস। কিন্তু যখন আমি কে প্রাইমের ভ্যালুটা এই মাইনাস কে থেকে সরিয়ে দেব, তখন আমি দেখবো যে ইট উইল বি এ স্মল নাম্বার অ্যান্ড এ স্মুথলি ভ্যারিং নাম্বার, স্মুথলি ভ্যারিং কোয়ান্টিটি। সুতরাং এই যে আমরা একদম ইন্ট্রোডাকশনে এই পেয়ারিং ফাংশনটার একটা অ্যানোমালাস বিহেভিয়ার ডেসক্রাইব করেছিলাম, সেটা এইরকম একটা কন্ডিশনে এসে আমি রিয়ালাইজ করতে পারছি। সো দিস ইজ দ্য কন্ডিশন ফর কুপার পেয়ারিং, where the electrons are forming bound states above the Fermi surface because of due to a small attractive interaction। তাহলে স্মল অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা কেন হচ্ছে? is a interplay of the Coulomb repulsion and attractive electron phonon interaction। তার জন্য যে রেসিডুয়াল স্মল অ্যাট্রাকটিভ ইন্টারাকশন থাকছে, সেটা যত স্মলই হোক না কেন একটা বাউন্ড স্টেট তৈরি করবে। যদি ডেনসিটি অফ স্টেটস হাই হয় তাহলে এই বাইন্ডিংটা স্ট্রং হবে, আর ম্যাক্সিমাম নাম্বার অফ পেয়ার্স তৈরি হবে যখন কিনা ওই দুটো ফেরমি সারফেস পরস্পরের সঙ্গে ওভারল্যাপ করছে। তার কন্ডিশনটা কি? তার কন্ডিশন হচ্ছে যে k1 plus k2 is equal to 0, or in other words the momenta of the two pair electrons will be k and minus k respectively. One will be having spin up, the other will be having spin down. So the two electrons, the two partners in the bound state called Cooper pair, will have this restriction on their momenta and spin. So that's all for our class today. এবার বলো যে কারোর কোনো খটকা রইল কিনা। ডেরিভেশন গুলো কিন্তু সব তোমাদের করতে হবে। বলো, কারোর কোনো কোয়ারি আছে? আমি রেকর্ডিংটাকে অফ করে দিই।